Recording in progress. আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সাথে আমার আজকে প্রথম ক্লাস সাধারণ জ্ঞানের। যারা ক্লাস আমার সাথে যুক্ত হয়েছো, তোমরা নিশ্চয়ই আমার যে রেকর্ডের যে ক্লাসগুলো আছে এগুলো করে আসছো অনলাইনে। আমি অন্তত আশা রাখি তোমরা করে আসছো। তো যারা যুক্ত হয়েছো তারা একটু জানো আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, এবং কে কে আমার ক্লাস এর আগে করে আসছো এটা একটা আমাকে এনশিওর করো। জুম হয় না? ওকে, আসো। আমার পরিচয় তো এখানে লেখা আছে, তৌহিদুজ্জামান খান, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে। তো আজকে আমরা হচ্ছে একটা রিভিউ ক্লাস নিব। রিভিউ ক্লাস বলতে হচ্ছে আমি একদম শুরু থেকে, মানে ইতিহাসের শুরু থেকে বাংলাদেশের জন্ম মানে হচ্ছে মুক্তিযুদ্ধ পর্যন্ত একটা ওভারভিউ করে যাব। তো তোমরা যারা ক্লাস করছো, আমি আশা রাখি তোমরা এই যে ডিটেলসগুলো আছে ডিটেলসগুলো খুব ভালো মতো পড়ছো। আজকে শুধু একটা ওভারভিউ হবে। তার আগে একটা জিনিস আমাকে একটু বলো তো, তোমরা এই যে সাধারণ জ্ঞান, এই সাধারণ জ্ঞানটা এর আগে কে কতটুকু পড়ছো? ইন্টারমিডিয়েট লাইফে বা ইন্টার লাইফে বা তার আগে সাধারণ জ্ঞানটা তুমি এর আগে কখনো পড়ছিলা? বা তোমার কাছে কি এখনও কঠিন লাগে বা এই জিনিসটা? তোমাদের কাছে যদি এখনও ভয় লাগে যে আসলে আমি সাধারণ জ্ঞান কেমনে পড়বো, বা আমার এটাতে আসলে নাম্বার আসবে কি না, তো এই জিনিসটার জন্য আমি তোমাদেরকে আগে ভয় দূর করে দেবো, ঠিক আছে? প্রথমে দেখো, আমি একটা প্রশ্ন অ্যানালাইসিস একটা ফাঁকা পেজ রাখছি। এই ফাঁকা পেজটাতে তোমাকে আমি দেখাবো যে 15টা প্রশ্ন, মানে সাধারণ জ্ঞান এবং মানবিক বিষয়াবলী যে তোমার 15টা প্রশ্ন আছে, 15টা প্রশ্ন কোথা থেকে আসতেছে, ঠিক আছে? এখন এই জিনিসটা দেখার পরে তোমার আশা করি সাধারণ জ্ঞান নেওয়ার কোনো ধরনের কোনো ভয় থাকবে না। ওকে, তাহলে দেখো, সবার আগে তুমি যদি একটা জিনিস দেখো যে হচ্ছে আমি যে টপিকটা দিয়ে তোমাদের শুরু করছি, ঠিক আছে, প্রাচীন বাংলার ইতিহাস। তোমরা যদি একটু মেডিকেলের প্রশ্ন ব্যাংক দেখো তাহলে দেখবা যে প্রত্যেক বছর এই টপিক থেকে কনস্ট্যান্ট প্রশ্ন আসছেই। আচ্ছা, তোমাদের হচ্ছে পরীক্ষা 7 PM থেকে লেখা থাকে, 7 PM থেকে সাধারণত মানে 10টা পর্যন্ত আমি যতদূর জানি দেওয়া থাকে। টাইমটা এক্সটেন্ড করার চেষ্টা করবো আমি, ঠিক আছে, যে তোমরা যাতে 12টা পর্যন্ত পরীক্ষা দিতে পারবো বলে দেবো। ওকে, তো দেখো, প্রাচীন বাংলার ইতিহাস থেকে তোমাদের কিন্তু প্রত্যেক বছর একটা করে প্রশ্ন থাকেই। তো প্রাচীন বাংলার ইতিহাস বলতে তোমার হচ্ছে একদম মৌর্য শাসন থেকে শুরু করে ধাপে 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 তোমার এই যে দেশভাগ ও ভাষা আন্দোলন, মানে 1947-এর আগ পর্যন্ত যে ভারত পাকিস্তান বিভক্ত হইলো, এই পর্যন্ত অংশ থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন থাকেই, কনস্ট্যান্ট, প্রত্যেকবারই থাকে, মানে এই বছরও থাকবে, কোনো মিস নাই। তাহলে তুমি 10 মার্কের মধ্যে এই জায়গা থেকে একটা প্রশ্ন হুবহু কমন পাবা। ওকে, আমি ক্লাসে যা যা পড়াইছি ওই জিনিসগুলো যদি তোমার একটু মনে থাকে, আমি আশা করি গল্প করে পড়াইছি, তোমাদের আশা করি সব কিছু মনে আছে, তাই না? তাহলে ওখান থেকে তুমি একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন পাবা। গেল। এরপরে দেখো, তোমার হচ্ছে ভাষা আন্দোলন, এটা কিন্তু একটা মেজর টপিক। ভাষা আন্দোলন থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন থাকে। তাহলে ভাষা আন্দোলন থেকে কি আসে? মেজর কিছু ইভেন্ট আছে, এবং সাথে কি আছে? সাথে হচ্ছে তোমার ভাষা আন্দোলন ভিত্তিক বিভিন্ন ধরনের সাহিত্য, বিভিন্ন ভাস্কর্য, এই জিনিসগুলো আছে না, ওখান থেকে একটা প্রশ্ন থাকে। তো টোটাল মিলে আমি এখান থেকে আরেকটা প্রশ্ন ধরলাম। ওকে, এরপরে দেখো আরেকটা প্রশ্ন হচ্ছে ভাষা আন্দোলনের পর থেকে 1971-এর আগ পর্যন্ত কিছু ঘটনা আছে। যেমন আমরা জানি যুক্ত ফ্রন্ট আছে, তারপরে 66 তোমার 6 দফা আছে, গণ অভ্যুত্থান আছে, তার 70-এর নির্বাচন আছে। এই জিনিসগুলো থেকে মাঝে মাঝে একটা প্রশ্ন থাকে, ঠিক আছে? তাহলে 1952 পর থেকে, মানে 53 থেকে 1970 পর্যন্ত এই জায়গা থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবা, অথবা তুমি নাও পাইতে পারো, ঠিক আছে? এরপরে মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন থাকবে থাকবে থাকবে, মাস্ট। তুমি যত ধরনের জুলাই আন্দোলন হোক বা অন্য যে কোনো আন্দোলন হোক, মুক্তিযুদ্ধকে তুমি কখনো স্কিপ করতে পারবে না, মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসবেই। তাহলে মুক্তিযুদ্ধ কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, এবং মুক্তিযুদ্ধের কিন্তু দুইটা পোর্শন আছে, আমরা যদি মেজর ভাগে ভাগ করি।
একটা হচ্ছে মুক্তিযুদ্ধের যে টাইম লাইন অনুযায়ী যে ইভেন্টগুলো আছে, এই ইভেন্টগুলো মানে কবে কী ঘটনা হয়েছে বা কখন কোনটা হচ্ছে, কে স্বাধীন হয়েছে, এরকম একটা পোর্শন। আর একটা পোর্শন থাকে কি তোমার হচ্ছে এই যে স্বাধীন হওয়ার পর কারা তোমার স্বীকৃতি দিছে, তারপরে হচ্ছে আরেকটা ভাগ হচ্ছে তোমার এই যে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সাহিত্যগুলো আছে, চলচ্চিত্র আছে, উপন্যাস আছে, ভাস্কর্য আছে, এই জিনিসগুলো। তাহলে এই দুইটা পোর্শন থেকে তুমি দেখবা প্রত্যেক বছর মুক্তিযুদ্ধ থেকে একাধিক প্রশ্ন থাকে। তাহলে আমরাও আশা রাখতেছি এইবার 1971 বা মুক্তিযুদ্ধ থেকে তোমার কমপক্ষে 2টা প্রশ্ন থাকবে অথবা একটা থাকবে, 0 হবে না। ঠিক আছে, একটা না একটা প্রশ্ন থাকবেই। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা পড়লাম। এরপরে আরেকটা প্রশ্ন হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে অনেক অনেক কিছু আছে। বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে আছে বাংলাদেশ পরিচিতি একটা পোর্শন, তারপরে আছে হচ্ছে তোমার বাংলাদেশের যে অভ্যন্তরীণ সংবিধান, তারপর বিভিন্ন উপজাতি, এই জিনিসগুলা। ঠিক আছে, তারপর বাংলাদেশের কী কী বিখ্যাত আছে, বিখ্যাত অঞ্চল, বিখ্যাত ব্যক্তি, এই জিনিসগুলা। এগুলা থেকে কিন্তু প্রত্যেক বছর একটা না একটা প্রশ্ন থাকে। ঠিক আছে, তাহলে বাংলাদেশ পরিচিতি আমি ধরবো। ঠিক আছে, পরিচিতি মানে তুমি বাংলাদেশের উত্তর দক্ষিণ এই জিনিসগুলো সম্পর্কে, সংবিধান সম্পর্কে কতটুকু জানো, ওখান থেকে তোমার একটা প্রশ্ন থাকবে। তারপরে বাংলাদেশের তোমার আর যা যা আছে, যে বিখ্যাত জিনিসপত্র, তারপরে হচ্ছে বাংলাদেশের যে বিষয়গুলো আছে তোমার হচ্ছে কিছু সাংবিধানিক বিষয়, তারপরে হচ্ছে তোমার কিছু বিখ্যাত বিষয়, অনেক অনেক জিনিস আছে না। এই যে বাংলাদেশের বিভিন্ন বিখ্যাত স্থান আছে, কোনটার অবস্থান কোথায়, কোন স্থাপনার অবস্থান কোথায়, তারপরে ধরো এই যে কিছুদিন আগে প্রশ্ন আসছিল তোমার 100 টাকার উপর কোন নোট, মানে 100 টাকার উপর কোন মসজিদের ছবি। তো এই যে এই টাইপের যে বাংলাদেশ বিষয়ের যে প্রশ্নগুলো আছে, বিভিন্ন বিখ্যাত স্থান আছে, স্থাপনা আছে, এই জিনিসগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে, তাই না? তাহলে আমি ধরলাম স্থাপনা থেকে একটা প্রশ্ন। ঠিক আছে, তাহলে দেখো তো এখন পর্যন্ত আমরা কয়টা প্রশ্ন পাইছি। এখন পর্যন্ত দেখো আমরা পাইছি 1 2 3 4 5 6 7, 7টা প্রশ্ন আমরা পেয়ে গেছি। যদি এখান থেকে একটা আসে তাহলে 6টা, যদি এখান থেকে নাই আসে তাও আমরা 5টা প্রশ্ন কিন্তু পাইছি। দেখো 5টা প্রশ্ন কিন্তু আমরা হুবহু কমন পাইলাম। ওকে, এরপরে দেখো তুমি যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি যদি খেয়াল করো গত 4 থেকে 5 বছরের প্রশ্ন, ওখানে তুমি দেখবা যে বাংলাদেশের যে স্বাস্থ্য বিষয়ক যে জিনিসগুলো আছে, এই স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্ন থেকে কিন্তু প্রত্যেক বছর একটা না একটা প্রশ্ন আসতেছে। মাঝে মাঝে কখনো ওষুধ নীতি আসছে, তারপরে যে ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা আসছে। তাহলে দেখো তোমার স্বাস্থ্য রিলেটেড কিন্তু কিছু না কিছু প্রশ্ন থাকে। তারপর কালাজ্বর নিধন বা নির্মূল এরকম জিনিস কিন্তু প্রশ্ন আসছে, ইপিআইভুক্ত টিকা। তাহলে এই যে স্বাস্থ্য সংক্রান্ত কিন্তু একটা প্রশ্ন থাকবে। ঠিক আছে, তাহলে দেখো আমি কয়টা প্রশ্ন পাইলাম, 1 2 3 4 5 6 7 8। ওকে, এবার আর একটা জিনিস, সেটা হচ্ছে তোমার রিসেন্ট ইস্যু। রিসেন্ট বলতে কি, দেখো বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার কিছুদিন আগে টেস্ট ম্যাচ হলো, বাংলাদেশ ওটাতে জিতছে, তাই না? এই ধরনের কিছু রিসেন্ট ইস্যু থাকে। যেমন গত বছর তোমার হচ্ছে সাফ এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ যেটা আছে, এটাতে হচ্ছে বাংলাদেশ নারী দল বিজয়ী হয়েছে পরপর 2বার। তো এই যে রিসেন্ট ইস্যু যেগুলো আছে, রিসেন্ট ইস্যু থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন থাকবেই। তাহলে রিসেন্ট থেকে তোমার একটা প্রশ্ন থাকবে। ঠিক আছে, এখন দেখো এখানে কয়টা প্রশ্ন হইলো, 1 2 3 4 5 6 7 8 9। যদি আমি এখান থেকে 0 ধরি তাহলে 8টা, যদি আমি এখান থেকে একটা ধরি 7টা, তাহলে বাকি 3টা প্রশ্ন থাকতেছে। সর্বোচ্চ 3টা অথবা 4টা প্রশ্ন থাকবে তোমার আন্তর্জাতিক থেকে। ঠিক আছে, তাহলে গত 2 বছর হলো আমরা আন্তর্জাতিক দেখতেছি পরীক্ষাতে। আন্তর্জাতিকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসে না, সর্বোচ্চ 2টা থেকে 3টা, এর বেশি কিন্তু প্রশ্ন আসে না। তোমরা আন্তর্জাতিক নিয়ে অনেকে কিন্তু প্যানিকড যে আন্তর্জাতিক কী পড়বো, বাংলাদেশ সম্পর্কে তো না হয় একটু জানি, আন্তর্জাতিক কী পড়বো। আন্তর্জাতিক নিয়ে কিন্তু অত কিছু পড়ার কিছু নেই। তোমার যদি একদম সিলেক্টিভ বলি, আন্তর্জাতিক থেকে কী আসে, আন্তর্জাতিক থেকে রিসেন্ট একটা আসবে। তাহলে আন্তর্জাতিকের রিসেন্ট একটা আসবে, তাহলে আমি ইন্টারন্যাশনাল রিসেন্ট একটা কমন পাবাই। ঠিক আছে, যেমন তোমার ইসরায়েল ফিলিস্তিন ইস্যু ছিল, তারপরে হচ্ছে এই ধরনের কিন্তু যে তোমার ঘটনাগুলো আছে রিসেন্ট ইস্যু, এগুলো থেকে কিন্তু একটা আন্তর্জাতিকের প্রশ্ন তুমি হুবহু কমন পাবা। নেক্সট, আন্তর্জাতিকের আর কি আসে, আন্তর্জাতিকের সংস্থা আসে। বিমান সংস্থা বলো, বিখ্যাত যে তোমার বিভিন্ন ধরনের ইউনেস্কো, ইউএন, তারপরে হচ্ছে জাতিসংঘ, তারপরে বিভিন্ন ধরনের WHO, যত ধরনের যে প্রতিষ্ঠানগুলো, বিভিন্ন সংস্থা আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, এগুলো সদর দপ্তর, এগুলোর কাজ কি, কবে প্রতিষ্ঠা হয়েছে, এই যে সংস্থাগুলো, এগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন থাকেই। তাহলে ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনসগুলো আছে,
ঠিক আছে, এই অর্গানাইজেশন থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবা। ওকে, এরপরে আর কি আর আছে হচ্ছে তোমার বিশ্বের যা কিছু, বিশ্ব সম্পর্কে তুমি কতটুকু জানো, মহাদেশ কয়টা, মহাসাগর কয়টা, কোন বিখ্যাত স্থানটার অবস্থান কোথায়, তারপর হতে পারে এই দেশের উপনাম কি, এই দেশের তোমার মুদ্রার নাম কি, এই ধরনের যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে মাঝে মাঝে দেয়, এগুলোর কোনো সিকোয়েন্স হয় না, এগুলো তোমার দেখা যাচ্ছে 3-4 বছর পর একবার হচ্ছে। সো এগুলোর জন্য আমরা পড়বো না, এগুলোর জন্য অবশ্যই পড়বো। তোমাদের টপিকগুলোর মধ্যে দেখবা এই সবগুলো টপিক আমি কভার করে দিছি তোমাদের জন্য, তোমরা সব ক্লাস আর্কাইভে পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে ওই যে জিনিসগুলো আছে আদার্স, ঠিক আছে, এই আদার্স থেকে তোমার হচ্ছে একটা প্রশ্ন। দেখো তুমি জিকেতে 10-এ 10 কমপ্লিট করতে পারলে না এখানে, তোমাদেরকে আর কোনো ভয় আছে? তাহলে জিকেতে তোমার হচ্ছে 10-এ 10। এরপর আসো মানবিক গুণাবলী। মানবিক গুণাবলী যেটা আছে, তোমরা যদি গত বছরের প্রশ্নটা দেখো, এটা কিন্তু গত বছর থেকে অ্যাড হয়েছে, তো গত বছরের প্রশ্নটা যদি দেখো তাহলে দেখবা ওখানে আছে হচ্ছে 2 ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, বিরোধ নিষ্পত্তি, তারপর একজন পরীক্ষা খারাপ করছে, তার মেন্টাল অবস্থা, তার মানে একজন মেন্টাল ইলনেস, মেন্টাল হেলথ, এই জিনিসটা কিন্তু খুবই মেজর একটা ইস্যু। তো তোমরা একটু চেষ্টা করবা যে হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে একজন আরেকজনের সাথে কীভাবে মানে ডিল করতে হয়, এই জিনিসগুলো আমি তোমাদের পড়াই দিব, কোনো টেনশন নাই। ঠিক আছে, তাই যে মেন্টাল ইস্যু, তারপরে হচ্ছে মেডিকেল এথিক্স, তুমি যে মেডিকেলে যাচ্ছ, মেডিকেলে তোমার এথিক্সটা কেমন হওয়া উচিত, তোমার পেশেন্টের সাথে কী বিহেভিয়ার হওয়া উচিত, তোমার নিজের প্রতি কী বিহেভিয়ার হওয়া উচিত, তুমি নিজের যত্ন নিচ্ছ কি না, তারপরে তোমার দেশের প্রতি কী লায়াবিলিটিস আছে, এই জিনিসগুলো কিন্তু তোমার জানা থাকতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার এই মানবিক গুণাবলীর মধ্যে। তার সাথে তোমার কিছু যদি ইনকেস যদি তোমার আইকিউ রিলেটেড কোনো প্রশ্ন দেয়, যদি তোমার মানসিক দক্ষতা টাইপের প্রশ্ন দেয়, এগুলোর জন্য আমরা প্রিপেয়ার থাকবো, এগুলোর জন্য দেখবা তোমাদের রুটিনে ক্লাস আছে। ঠিক আছে, তাহলে দেখো জিকে নিয়ে ইনশাল্লাহ আর কোনো ধরনের কোনো টেনশন করার দরকার নাই। তাহলে এতটুকু কনফিডেন্স সবাই পাচ্ছ, আমি নিজে কনফিডেন্ট, তোমরাও ইনশাল্লাহ কনফিডেন্ট। ওকে, তাহলে আসো আজকে আমরা একটু ওভারভিউ শুরু করি। তাহলে প্রথমে আমি একটা অ্যানালাইসিস দেখাই দিলাম যে জিকে কোথা থেকে প্রশ্ন আসে এবং তুমি কোন জিনিসগুলো পড়লে তুমি একদম 10-এ 10 পাবা। ঠিক আছে, মানে জিকেতে 10-এ 10 এবং মানবিক গুণাবলীর 5 তো তুমি এমনিতেই পারবা। এর ভিতরে একটা প্রশ্ন হয়তো থাকে যে আমরা ছোটোবেলায় ইসলাম শিক্ষাতে বিভিন্ন জিনিস পড়ে আসছি না, যে এটা সহানুভূতি, মানে আর কি সময়ানুবর্তিতা, এই যে কয়েকটা খুবই সবগুলোই পজিটিভ টার্ম আছে না, এরকম টার্ম দিয়ে হয়তো একটা প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, একটা প্রশ্ন এরকম থাকে যে উত্তর মনে হচ্ছে আমার 2টা বা 3টাই হবে, তো ওই প্রশ্ন তো বাদ। ঠিক আছে, ওটা তুমি স্কিপ করতে পারো, অথবা তুমি তোমার হচ্ছে সৃষ্টিকর্তার নাম নিয়ে দাগাই দিতে পারো। ঠিক আছে, ওই একটা প্রশ্ন এরকম থাকবেই 4-5টার মধ্যে, তো ওটা নিয়ে তো আমাদের টেনশন, আমাদের টেনশন যেগুলো সবাই পারতেছে ওগুলো আমাদের পারতে হবে। ঠিক আছে, চান্স মিস হয় কোনগুলোর জন্য জানো? চান্স মিস হয় তুমি সহজ প্রশ্ন পারতেছো না, এটার জন্য। কঠিন প্রশ্ন না কেউ পারে না, যারা পারে তাদের হয়তো পজিশন আগায়, বাট চান্স যে মিস হয় এটার মেইন কারণ হচ্ছে তোমার সহজ প্রশ্ন না পারা। যেই প্রশ্নটা 90 জন পারছে, 10 জন পারে নাই, হ্যাঁ, ওটার জন্য তোমার চান্স মিস হবে। যেটা 10 জন পারছে 90 জন পারে না, ওটার জন্য কখনো চান্স মিস হবে না। ওকে, এই জিনিসটা মাথায় রাখবা। নেক্সট আসো, এই যে আমরা যে বাংলাদেশের জন্মকথা পড়ি, জন্মকথার মধ্যে এই যে একটা জিনিস, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে অনেক সময়, জনপদ। ঠিক আছে, জনপদ দেখো, পুন্ড্র জনপদ, তারপর বরেন্দ্র, এই ছকটা কিন্তু আমি তোমাদেরকে সুন্দর করে পড়াই দিয়েছি আমাদের প্রাচীন বাংলা ইতিহাস যে প্রথম ক্লাসটা আছে ওইটাতে, তাই না? তারপরেও দেখো এখানে একটা ওভারভিউ এখানে দেওয়া আছে, এই জিনিসটা থেকে কি কি জানতে হবে দেখো। এই যে বঙ্গর অবস্থান হচ্ছে ঢাকাতে। ঠিক আছে, পুন্ড্র হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন, বরেন্দ্র রাজশাহীতে। দেন বাংলাদেশের ম্যাপের এই পাশটা, বাংলাদেশের ম্যাপের এই পাশটা, ঠিক আছে, এই পাশ বলতে কোনটা আমরা জানি, পূর্ব, সরি এটা হচ্ছে উত্তর, এটা দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। এই পূর্ব পাশে কি আছে, উপরে আছে তোমার সিলেট, নিচে আছে হচ্ছে চট্টগ্রাম, এই অঞ্চলটা হচ্ছে হরিকেলের মধ্যে। ওকে, তাহলে এই জিনিসটা জানতে হবে, এই যে হরিকেল, সিলেট, চট্টগ্রাম, এই অঞ্চলটা। ঠিক আছে, তারপরে হচ্ছে গৌড় হচ্ছে 2টা পার্ট। ঠিক আছে, গৌড়ের মেজরিটি পোর্শন পড়ে গেছে তোমার হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে, গৌড়ের একটা অংশ শুধুমাত্র বাংলাদেশের মধ্যে আছে, এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। এবং আমরা জানি গৌড়ের বড় সোনা মসজিদ, ছোট সোনা মসজিদ 2টা আছে। বড় সোনা মসজিদটা হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে, ওটার কিন্তু আর এক নাম 12 দুয়ারি মসজিদ। আর এই যে ছোট সোনা মসজিদ যেটা হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জে, এটা কিন্তু গৌড়ের একমাত্র অঞ্চল বা একমাত্র মানে স্থাপনা যেটা আমাদের দেশের মধ্যে আছে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো এখানে অনেক কিছু লেখা আছে, এই জিনিসগুলো আমাদের খুব একটা দরকার নেই। দরকার আছে অবশ্যই, তুমি যখন এই যে ছোটো টপিকটা পড়বে, টপিক বেস যখন পড়বো, পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা, তখন কিন্তু এই ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করবে। এবং এখন আমি শুধুমাত্র একটা ওভারভিউ দিচ্ছি, এখান থেকে এই জিনিসগুলো তোমাকে একটু রিভিউ করাই দিচ্ছি, রিকল করাই দিচ্ছি, যাতে তোমার এই জিনিসগুলো মনে থাকে। নেক্সট আস হচ্ছে, দেখো আমি একটা সুন্দর চার্ট বানিয়ে দিচ্ছি তোমাদের জন্য। ঠিক আছে, এই চার্টগুলা তোমরা খাতায় তুলে রাখতে পারো, অথবা আমি তো তোমাদেরকে স্লাইডটা দিয়েই দিব,
এগুলো দেখে তোমরা এখানে নোট করে নিতে পারো। দেখো এখানে কিন্তু সুন্দর একটা টাইম লাইন আছে, তোমরা প্রত্যেকে এই জিনিসটা খাতায় লেখার ট্রাই করো, ঠিক আছে? তাহলে দেখবা এই জিনিসটা তোমার আর গোলমাল হবে না, ঠিক আছে? আমরা যখন প্রাচীন বাংলার ইতিহাস পড়ি তখন কিন্তু শাসনকালের একটা টাইম লাইন পড়ি আমরা, ঠিক আছে? একটা সিরিয়াল আছে। তুমি যে কোনো বই থেকে পড়তে যাবা তখন কিন্তু তোমার মাঝে মাঝে গোলমাল লাগতে পারে। এখন আমার কাজ হচ্ছে, আমি একজন ইনস্ট্রাক্টর হিসেবে আমার কাজ হবে তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া, মানে আমি তোমাকে জিনিসটা সহজ করে দিব, তারপরে তুমি বিভিন্ন জায়গা থেকে ওটা পড়বা, তারপরে দেখবা তোমার কাছে জিনিসটা অনেক পানির মতো সহজ লাগতেছে। তার মানে আমার কাজ হচ্ছে তোমাকে পড়াটা সহজ করে দেওয়া, ঠিক আছে? আমি তোমাকে সহজ করার জন্য যা যা করা লাগে এখানে দেখো আমি একটা ছোট্ট চেষ্টা করছি। এখানে দেখো প্রথমে আমি যে শাসনকালের টাইম লাইন আছে, এই টাইম লাইনটাতে আমি সর্বপ্রথমে দিয়েছি হচ্ছে মৌর্য শাসন। আমরা জানি যে বাংলার যে আমরা প্রাচীন বাংলার ইতিহাস পড়ি তখন কিন্তু শুরু করি হচ্ছে মৌর্য দিয়ে, এবং যখন আমি পুরো বিশ্বের ইতিহাস পড়ি তখন কিন্তু আমরা শুরু করি মেসোপটেমিয়া দিয়ে, তাই না? তাহলে মৌর্য সভ্যতার তার আগেরও কিন্তু কিছু অংশ আমি কিন্তু তোমাদের পড়াই দিছি, তাই না? মৌর্য মানে এই যে শাসনটা কীভাবে শুরু হইলো, দুই ভাইয়ের মধ্যে লড়াই হয়, তাই না? একটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য এবং হচ্ছে মহাপদ্মনন্দ, তাই না? মহাপদ্মনন্দেরই দুই ছেলে, একজন হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য এবং হচ্ছে একজন ধননন্দ, তাই না? ধননন্দের সাথে কিন্তু লড়াই করে চাণক্যর সাথে সে কিন্তু এই মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, তাই না? ওকে, তোমরা কি সবাই বুঝতেছো আমার কথা? একটু পরে কোয়েশ্চেন অ্যান্সার সেশন আছে, দেখবো তোমরা কতটুকু পারো। বিগত বছরে যা যা প্রশ্ন আসছে এই পুরো বাংলাদেশের জন্মকথা থেকে সবগুলো আমি তোমাদেরকে দেখাবো এবং ধরে ধরে সলভ করাই দিব, ঠিক আছে? কোনো চিন্তা নাই। এবার দেখো এই যে মৌর্য সাম্রাজ্য, এটা কিন্তু শুরু হয় কিন্তু তোমার 321 BC-তে, ঠিক আছে? বিসি মানে কি বলো তো? বিসিকে বাংলায় আমরা কিন্তু বলি খ্রিস্টপূর্বাব্দ, তাই না? খ্রিস্টপূর্বাব্দ এটা মানে কি? এটা মানে হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের আগে, তাই না? বিসি ইংরেজিতে, যেটার ফুল ফর্ম হচ্ছে বিফোর ক্রাইস্ট, তাই না? বা খ্রিস্টের জন্মের আগে। এরপরে আরেকটা যেটা আছে এটা হচ্ছে এডি। দেখো গুপ্ত শাসনটা শুরু হয়েছে তোমার 320 AD-তে। এডি মানে হচ্ছে আমরা ধরি হচ্ছে খ্রিস্টাব্দ, তাই না? এখন প্রশ্ন হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ বা বিসি, বিসির ফুল ফর্ম তোমরা সবাই জানো, বাট এডির ফুল ফর্ম কি বলো তো? ইয়েস, যারা যারা ক্লাস করছো বলতে পারতেছো, তাই না? এডি মানে আমাদের সবার একটা ভুল ধারণা যে এডি মানে হচ্ছে মনে হয় আফটার ডেথ। ডেথ তো না, খ্রিস্টাব্দ মানে খ্রিস্টের জন্মের সাথে থেকেই তোমার এই খ্রিস্টাব্দটা শুরু হয়েছে, তাই না? তাহলে খ্রিস্ট যখন থেকে পৃথিবীতে ডমিনেট করতেছে দেন তখন থেকে তোমার এই খ্রিস্টাব্দটা শুরু, তাই না? অ্যানো ডমিনি, এডি মানে হচ্ছে অ্যানো ডমিনি, ঠিক আছে? এবার দেখো মৌর্য শাসন, মৌর্য শাসন শুরু হয় চন্দ্রগুপ্ত মৌর্যের হাত ধরে এবং তাকে হেল্প করে হচ্ছে চাণক্য। ওকে, চাণক্যর একটা বিখ্যাত বই আছে, তাই না? অর্থশাস্ত্র, তাই না? 15 খণ্ডের একটা বই। এরপরে তোমার হচ্ছে আসে হচ্ছে গুপ্ত বংশ। গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছে সমুদ্রগুপ্ত, তাই না? তাকে কিন্তু আমরা নেপোলিয়ন নামেও জানতাম। সমুদ্রের সাথে নেপোলিয়নের একটা সম্পর্ক আছে, কারণ নেপোলিয়নকে নির্বাসিত করা হয়েছিল কিন্তু আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে। তার মানে তাকে যে নির্বাসন করা হয়েছে এটা কিন্তু একটা সাগরের মধ্যে, এবং সমুদ্রগুপ্তকে বলা হচ্ছে তোমার নেপোলিয়ন। ওকে, এরপরে গুপ্ত শাসন তোমার হচ্ছে ছিল চালু করছে হচ্ছে তোমার শ্রীগুপ্ত মানে প্রথম পুরুষ, তারপরে ছিল চন্দ্রগুপ্ত, দেন শাসক যে তিনি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত তিনি চালু করছেন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তাহলে চন্দ্রগুপ্ত টোটাল 3টা। একটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, একটা প্রথম চন্দ্রগুপ্ত, একটা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা শেষ চন্দ্রগুপ্ত। শেষ চন্দ্রগুপ্ত যিনি তিনি কিন্তু গুপ্ত বংশের, এবং চন্দ্রগুপ্ত মৌর্য যিনি তিনি কিন্তু মৌর্য বংশের। এই যে চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাসদদের কি বলা হয়তো জানো? নবরত্ন, তাই না? সভাসদদের বলা হয়তো নবরত্ন। ওকে, তারপরে আসো গুপ্তের পরে আরেকটা বিখ্যাত শাসন আসে হচ্ছে তোমার গৌড়। এটা কিন্তু একদম সিরিয়ালে। গুপ্তের পরে আসে হচ্ছে গৌড়। এই যে আমরা পড়তেছি না গৌড়ের ছোট সোনা মসজিদ, গৌড়ের বড় সোনা মসজিদ, এই যে গৌড় অঞ্চল, তার মানে কোথায়? আমাদের যে পশ্চিমবঙ্গের আশেপাশে, তাই না? এই অঞ্চলটাতে, এই যে গৌড় অঞ্চলটাতে তোমার হচ্ছে একজন বিখ্যাত রাজা ছিল যাকে বলা হতো রাজাধিরাজ। কে বলতো? গৌড়ের রাজা শশাঙ্ক, তাই না? গৌড়ের রাজা শশাঙ্ক, রাজাধিরাজ মানে তিনি আশেপাশে যতগুলো অঞ্চল আছে সবগুলোকে দখল করে নিয়ে একটা শান্তি সুখের সমৃদ্ধ একটা রাজ্য গঠন করছিলেন, যেটা হচ্ছে গৌড় নামে পরিচিত, ঠিক আছে? এই গৌড়ের রাজা হচ্ছে শশাঙ্ক। এই শশাঙ্ক তোমার কি করছিল পরে?
শশাঙ্ক যখন মারা যায়, মারা যাওয়ার পরে কিন্তু তোমার এই যে বড় একটা অঞ্চল, এই অঞ্চলে কিন্তু একটা ক্রাইসিস শুরু হয়। তখন কিন্তু একজন প্রপার শাসক, শশাঙ্কের মতো শাসক পাওয়া যাচ্ছিল না। তখন কি হয়েছে, তখন হচ্ছে একটা মানে তোমার বিশৃঙ্খলার মতো একটা অবস্থা তৈরি হয়েছিল, যেই অবস্থাটার নাম হচ্ছে আমরা ইতিহাসে মাচ্ছর ন্যায় নামে জানি। ঠিক আছে, রাজা শশাঙ্কের মৃত্যুর পর এবং পাল বংশ শুরুর আগে তোমার সপ্তম এবং অষ্টম শতক যেটা আছে, দেখো এই যে 606 এবং এখানে দেখো 656, তার মানে এটা অলমোস্ট হচ্ছে 637 বা এই সালের দিকে শশাঙ্ক যখন মারা যায়, তারপরে এই অঞ্চলটাতে বিশৃঙ্খলা তৈরি হয়, একজন আর একজনকে দখল করতে থাকে। তাহলে একটা পুকুরের মধ্যে একটা বড় মাছ যখন একটা ছোট মাছকে খাইতে থাকে, তখন কিন্তু এই জিনিসটাকে বলা হয় মাৎস্যন্যায়। এই যে কথাটা কিন্তু ওখান থেকে আসে, মাৎস্য মানে কি মৎস্য না? তাহলে যে মাৎস্যন্যায় মানে কি, বড় বড় যে রাজ্যগুলো আছে সবাই নিজেদের সাথে যুদ্ধে লিপ্ত, যে যাকে পারতেছে দখল করছে, একটা বিশৃঙ্খল অবস্থা। এই অবস্থাটা চলে হচ্ছে রাজা শশাঙ্কের মৃত্যুর পর। ঠিক আছে, এই যে এখানে গুপ্ত বংশের মধ্যে কিন্তু আরেকটা জিনিস আছে, সম্রাট অশোকের কাহিনী আছে, তাই না? এই সব কিছু কিন্তু আমি তোমাদের ওই ক্লাসে বলে আসছি। এবার দেখো যে মাৎস্যন্যায়ের পরে শুরু হয় তোমার পাল বংশ, এবং আমরা জানি পাল বংশ হচ্ছে সবচেয়ে দীর্ঘকাল শাসন করা একটা বংশ, তাই না? প্রায় 400 বছরের ইতিহাস তাদের। এই 700 থেকে শুরু করে তোমার 756 থেকে শুরু করে একদম 1200 পর্যন্ত, তাই না? আমরা জানি 1200 না 1100 পর্যন্ত, ঠিক আছে, এরকম। তো 700 থেকে 1100 মানে অলমোস্ট 4 বছরের মতো, প্রায় 400 বছরের ইতিহাস। এরপরে আসে হচ্ছে তোমার সেনরা। সেনরা হচ্ছে হিন্দু, পালরা ছিল হচ্ছে কি বৌদ্ধ। এবং পালদের যে বিভিন্ন উপাসনালয়, বিভিন্ন ধরনের কেন্দ্র ছিল, এগুলো কিন্তু আমরা যে বৌদ্ধ বিহার নামে এখন যে জায়গাগুলো পাই, এগুলো কিন্তু সব পালদের আমলে বানানো, তাই না? রাজা ধর্মপালের আমলে বানানো ছিল তোমার পাহাড়পুর, তাই না? তোমার একটু রেসপন্স করো, যারা যারা ক্লাস করছো তারা একটু রেসপন্স করো। ইতিহাস কঠিন না কিন্তু, তুমি যদি একটু গল্প করে পড়তে পারো, ইতিহাস কিন্তু অনেক সহজ। ঠিক আছে, পালরা ছিল হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। পালদের সময় কি হয়েছিল, পালদের সময় এক ধরনের সাহিত্য রচনা করা হতো, যেটাকে কি বলা হতো বলো তো? চর্যাপদ। পালদের সময় যে সাহিত্যগুলো রচনা করা হতো ওগুলোকে বলা হতো কি? চর্যাপদ। চর্যাপদের যারা কবি ছিল তাদেরকে কি বলা হতো বলো তো? তোমরা কিন্তু ছোট্টবেলায় এগুলো পড়ছো বাংলা ব্যাকরণের মধ্যে, ছোট্টবেলায় না বড়বেলায়ও পড়ছো, তোমার বাংলা ব্যাকরণ ছিল না এসএসসিতে, তোমরা কিন্তু ওখানেও পড়ছো। চর্যাপদের মধ্যে লুই পা, কানহো পা, পা নামে যারা ছিল তাদেরকে হচ্ছে চর্যাপদের কবি বলা হতো না? ওকে, নেক্সট আসা হচ্ছে সেন। সেনরা ছিল হচ্ছে হিন্দু, এবং এই হিন্দুদের মধ্যে আরও কয়েকজন বিখ্যাত বিখ্যাত সেন ছিল, বিজয় সেন, লক্ষণ সেন, বল্লাল সেন, তাই না? এর ভিতরে বল্লাল সেন নামটা একটু ইম্পর্টেন্ট, কারণ কি তিনি এবং এই লক্ষণ সেন ছিল হচ্ছে শেষ প্রতাপশালী রাজা। প্রতাপশালী মানে কি, তারপরে কি সেন বংশ ছিল না? সেন বংশ ছিল, বাট প্রতাপশালী ছিল না, ছোট ছোট অঞ্চলের হয়তো শাসন করতেছিল, এরকম পুরো অঞ্চল জুড়ে শাসন করতেছিল না। সো এই লক্ষণ সেন কার হাতে পরাজয় করে, এটা কিন্তু গত বছরের পরীক্ষাতে আসছে, তাই না? লক্ষণ সেন কার হাতে পরাজয় বরণ করে বলো তো? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তাই না? এবং তারপরে শুরু হয় তোমার আসলে এই দিল্লি সালতানাত, এই দিল্লি অঞ্চলটা পুরাটা ধরে, এবং দিল্লি সালতানাত গঠন হয় তোমার 1204 সালে, তাই না? মনে পড়তেছে একটু? যারা যারা ক্লাস করছে তাদের জন্য এই জিনিসটা এখন কিন্তু মাথার ভিতরে একটু রিক্যাপ হচ্ছে, যে আমি আসলে কোথায় পড়ছিলাম, কিভাবে। আমি কিন্তু সব কিছু এখানে বলতেছি না, সব কিছু কভার করা সম্ভব না, কারণ আমি যে 4টা তোমার হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাসের উপরে ক্লাস নিয়েছি, এগুলো তুমি যদি যোগ করো তাহলে টোটাল মিলায় তোমার 2 থেকে 2.5 ঘন্টার উপরে চলে যাবে, তাই না? আমি শুধুমাত্র একটা ওভারভিউ দিচ্ছি। এরপরে দেখো দিল্লি সালতানাত কিন্তু অনেক দিন চলতে থাকে। এর মাঝখানে কি হয়, একটা অঞ্চল, এই যে বাংলা অঞ্চলটা যে আছে, তারা দিল্লি সালতানাত থেকে বের হয়ে আসে। এ দেখো এখানে একটা তীর চিহ্ন বাইরের দিকে চলে গেছে, তারা হচ্ছে সুলতানি, স্বাধীন সুলতানি শাসন, এটা এই যে বাংলা অঞ্চলটাতে চলে। ঠিক আছে, তারা 1338 সালে এই অঞ্চল থেকে বের হয়ে আসে। স্বাধীন সুলতানির মধ্যে আবার অন্য একটা দল আক্রমণ করে, যারা হচ্ছে আফগান। এই আফগান শাসকরা এখানে দখল করে। আফগানদের মধ্যে শ্রেষ্ঠ শাসক ছিল হচ্ছে শেরশাহ, তিনি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন, তাই না? এরপরে দেখো এই দিল্লি সালতানাতের তোমার বংশ ছিল হচ্ছে 5টা, তাই না? দাস বা মামলুক বংশ, খলজি বংশ, তুঘলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ, এই 5টা বংশ। এর মধ্যে সর্বশেষ বংশ কোনটা? লোদি বংশ। আমার নাম তৌহিদুজ্জামান খান লোদি, ঠিক আছে? এই যে লোদি বংশ হচ্ছে সর্বশেষ বংশটা। এই বংশের একজন শাসক নাম কি? ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি কার হাতে পরাজয় বরণ করে? ইব্রাহিম লোদি পরাজয় বরণ করে হচ্ছে তোমার মুঘলদের প্রথম শাসক নাম কি? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তাই না? বাবরের হাতে যখন তিনি পরাজয় বরণ করেন, তারপরে কিন্তু দিল্লি সালতানাতের পতন ঘটে। দিল্লি সালতানাত থেকে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য যেটা তোমাদের জানতে হবে, দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম নারী কে? দেখি কে কে পারো। দিল্লির সিংহাসনে অধিগ্রহণকারী প্রথম নারী শাসক কে?
ইয়েস, সুলতানা রাজিয়া, তাই না? পিছনের কাহিনীটাও জানো। এটা শুধুমাত্র পড়ে গেলে কিন্তু আমরা পড়ে যেতে পারতাম, কিন্তু আমি তোমাদের কিন্তু মেইন কাহিনীটা বলছি, কিভাবে সে আসছে এবং কিভাবে তার পতন ঘটে, তাই না? তারপরে এই যে তোমার সালতানাতের মধ্যে তোমার বন্দেগানি চেহেলগান ব্যবস্থা ছিল, 40 জন তাই না? 40 জনকে নিয়োগ দেওয়া হয়েছিল, তাদের মধ্যে থেকে পরবর্তীতে একজন শাসক হিসেবে আসে। সেই সব কিছু কিন্তু তোমরা জানো। এরপরে এই যে আফগানদের যে শাসক শেরশাহ কিন্তু তোমার আক্রমণ করতে করতে এই অঞ্চলটাতে তোমার মুঘলদেরকে আক্রমণ করে বসছিল, এবং মুঘলদের যে সম্রাট আছে হুমায়ুন, তাই না? হুমায়ুনকে কিন্তু সে হারাই দিছিল। হারাই দেওয়ার পরে কিন্তু আফগানরা মুঘলদের মধ্যে ইনভেট করে গেছিল, তাই না? মুঘলকে সরাই দিছিল দিল্লির সিংহাসন থেকে। তো মুঘলদের মধ্যে আবার হুমায়ুনের ছেলেকে আকবর কিন্তু আবার তার বাবার যে হারানো রাজসভা আছে বা হারানো রাজ্য, এটা কিন্তু ফিরাই নিয়ে আসে। এই জন্য কিন্তু আকবরকে বলা হয় তোমার শ্রেষ্ঠ শাসক মুঘলদের মধ্যে। ওকে, তাহলে দেখো আফগানি কিন্তু মুঘলদের মধ্যে ঢুকছিল, এবং পরবর্তীতে মুঘলও কিন্তু চলতে থাকে, কারণ আকবর এসে আবার কিন্তু এটাকে অ্যাটাক করে নিয়ে নেয়। এই যে তোমার এটা চলতে চলতে হঠাৎ করে এই একটা অঞ্চল ছিল যাদেরকে মুঘল কখনো ধরতে পারে নাই, তারা হচ্ছে বারো ভূঁইয়া। বারো ভূঁইয়াদের অবস্থান কোথায়? বারো ভূঁইয়াদের অবস্থান হচ্ছে এখন সোনারগাঁও পানামনগর যে জায়গাটা আছে, এটা হচ্ছে তোমার বারো ভূঁইয়াদের অবস্থান। লিডার কে ছিল? লিডার ছিল ঈসা খাঁ এবং তার ছেলে মুসা খাঁ। যখন ঈসা খাঁ মারা গেল, মারা যাওয়ার পরে মুসা খাঁ দেখলো যে না, আমি তো এই যে মুঘল তো পুরো এলাকায় দখল করে নিছি, আমরা এই এলাকা নিয়ে আসলে খুব বেশি সুবিধা করতে পারবো না। দেন তোমার 1610 সালে এই দেখো বারো ভূঁইয়াদের আত্মসমর্পণ ঘটে তোমার মুঘলদের হাতে। ঠিক আছে, মুঘলদের তখন একটা সিস্টেম ছিল, অনেকগুলো এলাকা দখল করছে না, সবগুলো এলাকাকে ছোট্ট ছোট্ট সুবাতে ভাগ করতো, ছোট ছোট অঞ্চল। যেমন আমাদের দেশে এখন এই যে ছোট ছোট অঞ্চল কি জেলা আছে, প্রথমে বিভাগ, তারপরে জেলা, তারপর উপজেলা, এরকম ছোট ছোট ভাগ আছে না? তো তারা যে অঞ্চলগুলো ভাগ করতো ওগুলোর নাম দিয়েছিল হচ্ছে সুবা। এই প্রত্যেকটা সুবার যে শাসক আছে তাদের নাম দিয়েছিল হচ্ছে সুবেদার বা সুবাদার। তাহলে এই যে সুবা যে আছে, বাংলা যে সুবা ছিল তখনকার সুবাদার ছিল হচ্ছে তোমার ইসলাম খান। তাহলে এই যে মানে বারো ভূঁইয়াদের যে লিডার মুসা খাঁ, সে হচ্ছে ইসলাম খানের হাতে আত্মসমর্পণ করে, অ্যান্ড তখন কিন্তু বারো ভূঁইয়াও মুঘলদের আন্ডারে চলে আসে। তার মানে দেখো পুরা টাইম লাইনটাতে এই জায়গাতে একটু তোমার ছড়াই গেছিলো, তাই না? তারপরে আলটিমেটলি মুঘলরা এসে কিন্তু এক করে ফেলছে। এটা কিন্তু 1610 সালে। তো 1610 সালে সর্বপ্রথম এই বারো ভূঁইয়ারা কিন্তু আত্মসমর্পণ করে ফেলে এবং মুঘলদের আন্ডারে চলে আসে। সুবেদার ছিল ইসলাম খান। তো ইসলাম খান কী করলো, এই অঞ্চলটাকে বাংলার রাজধানী করে দিল। ঠিক আছে, তাহলে বাংলার রাজধানী প্রথমবারের মতো হয় ঢাকা, এবং ঢাকার নাম কিন্তু তখন ঢাকা ছিল না, কারণ যখন ইসলাম খান এখানে, তখন তার লিডার, সুপ্রিম লিডার, মুঘলদের সম্রাট কে ছিল? ছিল জাহাঙ্গীর। তাহলে লিডারকে খুশি করতে হবে, লিডারকে খুশি করার জন্য ইসলাম খান ঢাকার নাম দিল কি? জাহাঙ্গীরনগর। ঠিক আছে, তাহলে ঢাকা সর্বপ্রথম রাজধানী হয়েছে 1610 সালে। ওকে, এবং ঢাকা মোট রাজধানী হয়েছে এখন পর্যন্ত 5বার। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু সব কিছু আমি তোমাদের বিস্তারিত পড়াই দিছি। এখন কিন্তু যেগুলো বলতেছে এগুলো শুধুমাত্র একটু রিভিউ করে রাখো এবং মাথার ভিতর শুধু শুনতে থাকো, তাহলে দেখবা সব কিছুই তোমার মাথার ভিতর একবার করে রিক্যাপ হবে, এবং আমি যে কথাগুলো বলতেছি এগুলো পরীক্ষার হলে ইনশাল্লাহ মনে পড়বে। আমাদের দোয়াই এটা যে হচ্ছে তুমি এখন এই মোমেন্টটাতে তুমি কি করতে পারো, তুমি যত পারো ইনপুট নিতে পারো। ঠিক আছে, তুমি যত পারো ইনপুট নিবা, তোমার এটা পড়বা ওটা পড়বা সব কিছু পড়বা, সঠিক সময় সঠিক জিনিস মনে করানোর দায়িত্ব সৃষ্টিকর্তার। এই জন্য তোমাকে একটু দোয়া করতে হবে। ঠিক আছে, তোমার এই অ্যাডমিশন ফেজে এখন কাজ হবে, তুমি রেগুলার পড়ে যাবা, তুমি পরিশ্রম করতে থাকো, অনেক কিছু পড়বা, অনেক কিছু ভুলবা, মাঝখানে তুমি মডেল টেস্ট দিবা, এরপরে তখন আবার পড়তে হবে, এতবার পড়বা, সব কিছু তুমি পড়তে থাকবা। শেষ সময়ে যখন তোমার পরীক্ষা চলবে, সেই মূল পয়েন্টে সঠিক সময়ে সঠিক জিনিস তোমাকে মনে করে দেবে সৃষ্টিকর্তা। এই জন্য একটু সৃষ্টিকর্তাকে স্মরণ করবা, একটু দোয়া করবা। ঠিক আছে, এবং রেগুলার পড়াশোনা চালাবা। এখন তোমাদের মূল মন্ত্র হবে রেগুলার পড়াশোনা চালানো। হতাশ লাগবে, শুরুর দিকে কোচিংয়ে পরীক্ষা দেবা, হয়তো খারাপ আসবে, ছেড়ে দিবা না, পড়তে থাকবা, মনে থাকবে না কিছু, তারপরেও পড়তে থাকবা। ঠিক আছে, তোমাদের কাজ হচ্ছে পড়া। এরপরে দেখো নবাবী শাসন। তাহলে মুঘলদের মধ্যে থেকে, মুঘল কিন্তু চলতেই ছিল, মুঘল কিন্তু অনেক দিন চলে, তাই না? চলতে 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 অনেক সময় চলে, একদম একদম বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ, পরে ইংরেজদের হাতে যে পতন ঘটে তখনও কিন্তু ছিল, তাই না? এর মাঝখানে কিন্তু একটা অঞ্চল ছিল নবাবী শাসন। 1700 সালের দিকে নবাব মুর্শিদ কুলি খাঁ, তার নামেই কিন্তু হয়েছে মুর্শিদাবাদ, তাই না? এই যে মুর্শিদ কুলি খাঁ নবাব, তারপরে নবাবদের একদম পতন ঘটে হচ্ছে তোমার কার হাতে? বাংলার শেষ স্বাধীন নবাবকে, নবাব সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা কার হাতে পতন ঘটে? লর্ড ক্লাইভের হাতে, তাই না? 1757 সালে কি যুদ্ধ হয় বলো তো? পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা হেরে যায়। হেরে যাওয়ার পরে তার যে
তার সাথে যারা বিশ্বাসঘাতকতা করছিল তাদের কিন্তু বিভিন্ন রকম পরিণতি হয়, তাই না? লর্ড ক্লাইভ কিন্তু পরে তার যে গ্লানি আছে, তিনি যে হচ্ছে একটা অপরাধ বোধে ভুগতেছিলেন, পরবর্তীতে কিন্তু নিজের গলায় নিজেই ছুরি, মানে এই যে খুর আছে না যেগুলোতে শেভ করে, এই খুর লাগায় চালায় কিন্তু তিনি মৃত্যুবরণ করেন, সুইসাইড করেন। এরকম কিন্তু প্রত্যেকেই স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই যারা নবাবের সাথে তোমার গাদ্দারি করছিল, তাই না? ওকে, তারপরে দেখো এই যে ইংরেজ শাসন কিন্তু অনেক দিন চলতে থাকে। দেখো একদম 1757 থেকে 1947 পর্যন্ত, মানে 8-10 বছর হলে কিন্তু 200 বছর হইতো। এই জন্য আমরা বলি ইংরেজ শাসন হচ্ছে প্রায় 200 বছরের শাসন। এবং পাল শাসন কয় বছরের বলো তো? পাল শাসন হচ্ছে প্রায় 400 বছরের শাসন। ওকে, এরপরে 1947 সালে কী হয়? 1947 সালে হয় হচ্ছে আমার দেশভাগ। দেশভাগ মানে কি? আমাদের পুরোটাই ছিল তো ভারতবর্ষ, তখন ভারতবর্ষ দুইটা ভাগে ভাগ হয়ে যায়। কী কী ভাগ? একটা হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে হিন্দুস্তান, তাই না? পাকিস্তান নাম কে দিছিল বলো তো? চৌধুরী রহমত আলী, তাই না? কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। এরপরে এই যে পাকিস্তান আর ভারত বিভক্ত হয়, এর পিছনে মূল ঘটনা কি ছিল? মূল ঘটনা ছিল হচ্ছে দ্বিজাতিতত্ত্ব, তাই না? দ্বিজাতিতত্ত্বের প্রবক্তাকে মোহাম্মদ আলী জিন্নাহ। মানে মুসলিমদের জন্য আলাদা একটা কান্ট্রি হওয়া উচিত এবং হিন্দুদের জন্য আলাদা একটা কান্ট্রি হওয়া উচিত, ঠিক আছে? কিন্তু মুসলিমরা তো হচ্ছে এই যে দুইটা অঞ্চলে বিক্ষিপ্ত, একটা পাকিস্তান ওইদিকে বেশি, একটা বাংলাদেশ এই অঞ্চলে বেশি, এই জন্য দুইটা মিলে পাকিস্তান হইলো। এবং পাকিস্তানকে দুইটা প্রদেশ করা হলো, একটা হচ্ছে তোমার পূর্ব পাকিস্তান, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। আমরা ছিলাম কোনটাতে? আমরা ছিলাম হচ্ছে পূর্ব পাকিস্তানে, তাই না? পশ্চিম পাকিস্তান ছিল বড় এবং ওই পাশে। এই ছিল হচ্ছে দেশভাগ। এবং দেশভাগের তোমার হচ্ছে দেশভাগের পরে যে কে গভর্নর হয়, তারপরে হচ্ছে কে তোমার প্রধানমন্ত্রী হয়, কে মারা যায়, কে মুখ্যমন্ত্রী হয়, এই জিনিসগুলো নিয়ে কিন্তু তোমাদের কনফিউশন লাগে, তাই না? তোমাদের কিন্তু সব কনফিউশন দূর করা হয়েছে, তোমাদের যে ক্লাসগুলো দেওয়া হয়েছে ওগুলো একটু করবা, ঠিক আছে? এরপরে দেখো দেশভাগের পর এই যে মাঝখানে ইংরেজরা কি খুব সুষ্ঠুভাবে শাসন করে গেছিল? তাদের বিরুদ্ধে কিন্তু অনেক ধরনের আন্দোলন হয়েছে, এগুলোকে কিন্তু আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন পড়ি, তাই না? ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে কিন্তু বিভিন্ন বিখ্যাত বিখ্যাত নায়ক পাই আমরা, ক্ষুদিরাম বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার, এই নামগুলো পাই না? এগুলো থেকে কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আসে। ওকে, এরপরে দেখো পাকিস্তান শাসন আমল একদম 47-এর পর থেকে 70 সাল পর্যন্ত, এই সময় আমাদের উপর বিভিন্নভাবে শাসন, শোষণ, নির্যাতন চালানো হয়, বৈষম্য করা হয়, এবং যার কারণে বাঙালিরা অতিষ্ঠ হয়ে তোমার কিন্তু এই যে মুক্তিযুদ্ধে অংশ নেয়, তাই না? মাঝখানে কিন্তু অনেক ধরনের আন্দোলন হয়েছে। 47-এ দেশভাগের পর 52 সালে ভাষা আন্দোলন হয়েছে, 54 সালে যুক্ত ফ্রন্ট হয়েছে, 56-তে শাসনতন্ত্র আন্দোলন হয়েছে, 62-তে শিক্ষা আন্দোলন হয়েছে, তারপর 66-তে 6 দফা হয়েছে, 68-69-এর দিকে তোমার গণ অভ্যুত্থান হয়েছে, আগরতলা মামলা হয়েছে, তোমার 70-এর দিকে নির্বাচন হয়েছে, তাই না? এই যে বিভিন্ন ইভেন্টগুলো আছে, এই ইভেন্টগুলো থেকে কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আসে, ঠিক আছে? এই টাইম লাইনটা তোমরা একটু খেয়াল রাখবে। এর ভিতরে 62-তে যে তোমার শিক্ষা আন্দোলন হয়, ওই তারিখটা ছিল হচ্ছে 17ই সেপ্টেম্বর। এই কারণে 17ই সেপ্টেম্বর আমরা জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করি, তাই না? এই যে কত কত জিনিস, সব কিছু কিন্তু কানেক্টেড। এরপর আসলে দেখো হচ্ছে মুক্তিযুদ্ধ। আমি যদি তোমাকে এখান থেকে একটা জায়গা থেকে পড়ানো শুরু করি, তাহলে কিন্তু সব কিছু একসাথে কানেক্ট করে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? এরকম প্রত্যেকটা জিনিস একটার সাথে একটা কানেক্টেড। তা এই যে একটা যোগসূত্র, এই যোগসূত্রটা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। এইভাবে তোমরা যদি একটু এই যে একটা খাতায় লেখো বা যে কোনো জায়গায় তুমি ছক করো একটা বড় কাগজে, তারপরে কিন্তু তুমি এটার সাথে এটা যোগ করতে পারবা। এই যে পাকিস্তান শাসনের মধ্যে কিন্তু একটা টাইম লাইন আছে, মুক্তিযুদ্ধের মধ্যে আবার একটা টাইম লাইন আছে, তাই না? মুক্তিযুদ্ধ শুরু হয় তোমার মার্চ মাসের দিকে। কী কারণে শুরু হয়েছিল? ওই যে তোমার 70-এ যে নির্বাচনটা হয়ে গেছে, এই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করছে, বাট তাদেরকে ক্ষমতা দেয় নাই, তাই না? ক্ষমতা না দিয়ে দোটানা করতেছিল। কারণ কি? কারণও আছে এখানে, যথেষ্ট কারণ আছে। কারণ হচ্ছে পশ্চিম পাকিস্তান যেটা আছে ওই পাশে, পশ্চিম পাকিস্তানে শেখ মুজিব বা আওয়ামী লীগ একটা ভোটও পায় নাই। পূর্ব পাকিস্তানে আবার হচ্ছে তোমার পিপিপি যে আছে, পাকিস্তান পিপলস পার্টি, তারাও একটা ভোটও পায় নাই। তাহলে কি হলো? মানে দুইজন আলাদা হইতে চাচ্ছে। তো তাহলে একজনকে কিভাবে আমি দুইটা দেশের প্রধান দিতে পারি? কারণ ওরা তো এদিকে পছন্দ করে না কেউ, আর এদেরকেও ওই দিকে কেউ পছন্দ করে না, তাহলে কিভাবে আমি দিব? তো এই যে অনেকগুলো ঘটনা আছে, এগুলো কিন্তু সব ক্লাসে বলা হয়েছে, তাই না? এরপর হয় তোমার মুক্তিযুদ্ধের বিভিন্ন ইভেন্ট আছে। আর আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয় মার্চের শুরুর থেকে। তারপরে হচ্ছে তোমার 26শে মার্চ রাতে, যে তোমার 25শে মার্চ রাতে যে গণহত্যাটা হয়, তারপর আসলে মেইন যুদ্ধটা শুরু। তারপরে হচ্ছে তোমার তারপর এপ্রিল মাসে তোমার মুজিবনগর সরকার গঠন হয়। মাঝখানের দিকে তোমার একটা প্ল্যান করা হয় তেলিয়াপাড়া রণকৌশল হিসেবে। তারপরে সেক্টরে ভাগ করা হয়, বিভিন্ন ধরনের তোমার মেজর যে ব্রিগেড ফোর্স আছে, 3টা ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল, তাই না? এস ফোর্স, জেড ফোর্স, কে ফোর্স। কে ফোর্সের প্রধান ছিল তোমার KM শফিউল্লাহ, খালেদ মোশাররফ। এস ফোর্স ছিল শফিউল্লাহ এবং জেড ফোর্স ছিল জিয়াউর রহমান। তারপরে সেক্টরগুলো যে হয়, মুক্তিযুদ্ধের যে সেক্টরগুলো ছিল, আমরা যদি একটা বাংলাদেশের ম্যাপ চিন্তা করি,
ঠিক আছে, এটা যদি ধরো একটা বাংলাদেশের ম্যাপ হয়, এই ম্যাপের তোমার হচ্ছে সেক্টরগুলো কীভাবে শুরু হয়েছিল জানো? এই যে এটা হচ্ছে 1 নম্বর সেক্টর, তারপরে এখানে ছিল হচ্ছে 2 নম্বর সেক্টর, এখানে 3 ছিল, 4 ছিল, তারপরে 5 ছিল, 6, 7, 8, 9, ঠিক আছে, এরকম হয়ে গেছে। তারপরে এই জায়গাটা পুরাটাই ছিল হচ্ছে 10 নম্বর সেক্টর, তারপরে এই জায়গাটা ছিল 11 নম্বর সেক্টর, ঠিক আছে। তাহলে এই সেক্টরগুলো কীভাবে গেছে? এই যে এরকম করে এই সিরিয়ালে উপর দিয়ে নিচ দিয়ে 10, 11 এইভাবে ঢুকছে, ঠিক আছে। তাহলে এই যে বাংলাদেশের ম্যাপ সম্পর্কে যদি তোমার আইডিয়া থাকে তাহলে তুমি উত্তর করতে পারবে 1 নম্বর সেক্টর হচ্ছে চট্টগ্রাম, তাই না? এই যে 11 নম্বর সেক্টর এটা হচ্ছে ময়মনসিংহ, টাঙ্গাইল, যে এই এলাকাটা আছে, তাই না? এইভাবে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবা। ওকে, তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়, প্রথম শহীদকে, শেষ শহীদকে, তাই না? শঙ্কু সমজদার আমরা নাম জানি, প্রথম শহীদ, তাই না? বা হচ্ছে ফারুক আহমেদকে অনেকে বলে, আর শেষ হচ্ছে ইকবাল, তাই না? তাহলে এই যে তারপর মাঝখানে বিভিন্ন তোমার নারীরা অবদান রাখছে, প্রজাতিরা অবদান রাখছে, বিদেশিরা অবদান রাখছে, প্রত্যেকের অবদান আছে। মাঝখানে তোমার কনসার্ট অফ বাংলাদেশ হয়েছে, তাই না, যুক্তরাষ্ট্রে। তারপরে হচ্ছে তোমার এখানে বিভিন্ন গণমাধ্যমের ভূমিকা আছে, বিভিন্ন দেশের ভূমিকা আছে। কিছু দেশ আমাদের পক্ষে ছিল, কিছু দেশ আমাদের বিপক্ষে ছিল। যখন স্বাধীন হচ্ছি তখন কিন্তু শেষের দিকে তোমার মিত্রবাহিনী যেটা আছে, মানে ভারতের যে বাহিনীটা আছে, এটা কিন্তু আমাদের সাথে যোগ দিছিল যৌথ বাহিনী হিসেবে। তারপরে হচ্ছে এর মাঝখানে 2টা অপারেশন আছে, অপারেশন জ্যাকপট আছে, অপারেশন কিল অফ লাইট আছে, কত কিছু আছে। তারপরে হচ্ছে তোমার নারীরা যে অংশগ্রহণ করছিল, নারীদের মধ্যে বিভিন্ন ধরনের খেতাবপ্রাপ্ত আছে, তাই না? এরপরে মাঝখানে ছিল তোমার, যেহেতু স্বাস্থ্য সংক্রান্ত তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, বাংলাদেশ ফিল্ড হাসপাতাল, বাংলাদেশ ফিল্ড হাসপাতাল ছিল, ওটা পরবর্তীতে সাভারে এসে গণস্বাস্থ্য কেন্দ্র হয়েছে ডক্টর জাফরুল্লাহর হাত ধরে। এগুলো কিন্তু প্রশ্ন আসছে, তাই না? তাহলে দেখো সব কিছু কিন্তু একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। তার মানে ইতিহাসের কিন্তু যোগসূত্র আছে। তুমি জাস্ট ধরে ধরে লাইন মুখস্থ করবা, এটা করলে তোমার কিছুই মনে থাকবে না। তুমি যদি একটা যে টাইম লাইন ধরে পড়ো, তাহলে দেখবা তোমার এই জিনিসটা খুব ভালোভাবে পাকাপোক্তভাবে মনে আছে, এবং তুমি খুব সহজেই অপশন এলিমিনেট করতে পারতেছো। তুমি সবসময় এমন হবে না তুমি 100টা প্রশ্নের মধ্যে সবগুলো প্রশ্ন একদম হুবহু উত্তর জানার দাগায় দিচ্ছে, এরকম কিন্তু কখনোই হবে না। আমি যদি আমার কথাই বলি, আমি হচ্ছে তোমার অনেকে বলে না, তুমি ডিএমসিতে যারা চান্স পাইছে বা যারা তোমাদের সিনিয়র আছে অনেক, তাদের থেকে শুনে দেখবা, তারা কিন্তু কেউ বলে না আমি একদম শিওরভাবে 90-95টা দাগাইছি, এরকম কিন্তু কারো হয় না। ধরো আমার কথা চিন্তা করো, আমি হচ্ছে শিওর দাগাইছিলাম ধরো কয়টা, 67টা, বাকিগুলো আন্দাজে। এখন বাকি সব কি আন্দাজে, মানে আন্দাজে এখন কীভাবে কারেক্ট হলো, সবগুলো টেকনিক আমি পরবর্তী ক্লাসগুলোতে তোমার সাথে শেয়ার করব, ঠিক আছে? এবং তোমাদের সাথে আড্ডাও হতে পারে আমাদের, তো ওগুলোতে কিন্তু আমি শেয়ার করবো যে কীভাবে তোমার এই যে আন্দাজে সবচেয়ে বেশি কারেক্ট করা যায়। দেখো আমি 70 থেকে আমার মার্কটা কিন্তু 85-র উপরে নিয়ে যেতে পারছি, তাই না? তাহলে এখানে কিন্তু আন্দাজে এমনি এমনি আমি যদি আন্দাজে দাগাই, তুমিও আন্দাজে দাগাবা। আমি 10টা আন্দাজে দাগাবো, আমার 8টা হবে। তুমি আন্দাজে যদি 10টা দাগাও, তোমার 2টা হবে। তাহলে দুজনের মধ্যে পার্থক্য আছে না? তাহলে পার্থক্যটা কীভাবে করা যায়, তুমিও কীভাবে আন্দাজে দাগালে তোমার মার্কটা বাড়বে, সব কিছু তোমাদেরকে আমি শেখাই দেবো, ঠিক আছে? এটা আমার দায়িত্ব। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা মুক্তিযুদ্ধের একটা টাইম লাইন পড়বো। এরপরে তোমার মুক্তিযুদ্ধের মধ্যে আবার কী আছে, মুক্তিযুদ্ধের বিভিন্ন ভাস্কর্য আছে, মুক্তিযুদ্ধ রিলেটেড তোমার বিভিন্ন ধরনের সাহিত্য আছে, বিভিন্ন ধরনের ছড়া, কবিতা, অনেক ধরনের কিছু আছে, তাই না? বিভিন্ন স্থাপনা আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের পড়তে হবে। এবার আসো আমরা হচ্ছে এবার একটা প্রশ্নোত্তর সেশন চালাবো, ঠিক আছে? প্রশ্নোত্তর আমি চাইবো তোমরা সবাই হচ্ছে অ্যান্সার করবে, ঠিক আছে, একটার পর একটা, ঠিক আছে? আমি 1 নাম্বার বলবো, তারপরে তোমরা অ্যান্সার করবে, 2 নাম্বার এভাবে অ্যান্সার করবো। দেখো তোমরা সবাই কিন্তু প্রশ্ন দেখতে পাচ্ছ বোর্ডে। প্রথম অংশ হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস থেকে। প্রথম অংশে আছে হচ্ছে প্রাচীন বাংলার সবচেয়ে প্রাচীনতম জনপদ কোনটা। যারা যারা আসো তোমরা শুধুমাত্র একটু লিখে ফেলো, এ বি, পুরোটা লিখতে না পারলেও এ বি বা এরকম করে লিখতে পারো। তাহলে তুমি যদি একবার লেখো বা একবার তুমি যদি পুরোটাই লেখো, সবচেয়ে ভালো হয় কি তুমি এই যে পুনর ইংলিশে হোক বা বাংলায় হোক তুমি লেখো, লিখলে পারে কী হবে, তোমার এই জিনিসটা মাথায় মনে থাকবে, ঠিক আছে? ক্লাসেই তোমার পড়া হয়ে যাবে। এবং মাঝে মাঝে দেখা গেছে কি একই প্রশ্ন কিন্তু রিপিটও হয়েছে, এরকম কিন্তু 2-1বার হয়েছে যে হচ্ছে একটা প্রশ্ন 17 সালে আসছিলো, এটা 22 সালে আবার চলে আসছে। রেয়ার হইলেও 1-2টা প্রশ্ন কিন্তু তুমি কমন পাইতেই পারো। সো এগুলো এখানে যে প্রশ্নগুলো আছে সবগুলো মেডিকেল অথবা ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। এখন আমি তোমাকে যতগুলো প্রশ্ন দেখাবো, প্রায় 50 বা 60টার মতো প্রশ্ন হবে, প্রত্যেকটা প্রশ্নে মেডিকেল বা ডেন্টালে আসছে, অন্য কোথাও না, মেডিকেল আর ডেন্টাল। ওকে, দেখো এটার উত্তর কি, এটার উত্তর হচ্ছে পুনর, তাই না? পুনর হচ্ছে আমাদের সবচেয়ে প্রাচীন জনপদ। এটার বর্তমান অবস্থান কোথায় বলো, বর্তমান অবস্থান কোথায়? একটা প্রশ্নের সাথে আমি কয়েকটা জিনিস রিলেট করে দিব। পুনর বর্তমান অবস্থা কোথায়? বগুড়াতে, তাই না? মেইনলি হচ্ছে বগুড়াতে। এবং পুনরর রাজধানী কে ছিল? মহাস্থানগড়, তাই না? পুনর এক নাম হচ্ছে মহাস্থানগড়। ওকে,
এরপরে দেখো ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাংলায় কারা আসছে? উত্তর হচ্ছে এ, পর্তুগিজ। তুমি যদি ওয়ার্ল্ড ম্যাপ খেয়াল করো তাহলে দেখবা এখানে হচ্ছে তোমার স্পেন, এই স্পেনের এই পাশটা হচ্ছে পর্তুগাল, ঠিক আছে? এবং পর্তুগালের এই পুরো এরিয়াটাই হচ্ছে কোস্টাল এরিয়া মানে সমুদ্র, এ পাশে পুরোটাই সমুদ্র। এবং তারা কি করছে, এখান থেকে বের হয়ে বিভিন্ন অঞ্চল খোঁজ নিতে যাচ্ছিল, ঠিক আছে? জাহাজে করে বিভিন্ন অঞ্চল, নতুন অঞ্চল দেখতে যাচ্ছিল, যে ওখানে কোনো মানুষ আছে কিনা, তাদের সাথে বাণিজ্য করা যায় কিনা, এই জিনিসগুলো তারা খোঁজ করতেছিল। এবং তাদের মধ্যে বিখ্যাত বিখ্যাত নাবিক ছিল, তাই না? ভাস্কো দা গামা ছিল, তাই না? আরও অনেকেই ছিল। এই যে পর্তুগিজ নাবিকরা বিভিন্ন এলাকাতে ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস আবিষ্কার করতেছিল, সে এই পর্তুগিজরাই কিন্তু বাংলাতে প্রথম আসে, তাই না? প্রথম আসে হচ্ছে ভাস্কো দা গামা, আমরা জানি 1498 সালে, তাই না? সালটা সহ জানি। তাহলে এখান থেকে যদি আমি তোমাকে আরেকটা প্রশ্ন করি, বলো তো, এই যে আবিষ্কারের কথাই যেহেতু আসতেছে, তাহলে আমেরিকা কে আবিষ্কার করছিল বলো তো? আমেরিকা আবিষ্কার করছিল হচ্ছে কলম্বাস, ঠিক আছে? কলম্বাস আমেরিকা আবিষ্কার করছে। এখন আবিষ্কার কিন্তু দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডিসকভার, একটা হচ্ছে ইনভেন্ট। এখন বলো তো, এই যে আমেরিকা যে কলম্বাস আবিষ্কার করছে, ইনভেন্ট না ডিসকভারি? ইনভেনশন আর ডিসকভারি? ইয়েস, ডিসকভারি। পার্থক্য কি? ডিসকভার মানে যেটা আগে থেকে ছিল, প্রি এক্সিস্টিং, আমি জাস্ট খুঁজে বের করছি, ওটা হচ্ছে ডিসকভারি। আর যেটা আমি নিজের হাতে বানাবো, ছিল না, ওটা হচ্ছে ইনভেনশন। যদি টেলিভিশনের কথা বলি, ক্যামেরা, মোবাইল ফোন, এগুলো কি? এগুলো হচ্ছে ইনভেনশন, এগুলো কিন্তু ডিসকভারি না। বাট একটা স্থান আগে থেকে ছিল, ওটা তুমি খুঁজে বের করছো, এটা হচ্ছে ডিসকভারি। ওকে, তাহলে তোমাদেরকে বলতেছিলাম হচ্ছে পর্তুগিজ মানে আমেরিকা হচ্ছে আবিষ্কার করছে কলম্বাস। তো কলম্বাস এবং সাথে আরও অনেকেই যখন হচ্ছে এই জাহাজে করে এই অঞ্চল দিয়ে যাচ্ছিল, তাদের একটা ধারণা ছিল যে ওই পাশে একটা এলাকা আছে যেটার নাম হচ্ছে ভারত বা ইন্ডিয়া, ঠিক আছে? ইন্ডিয়াতে বাণিজ্য হয়, ইন্ডিয়া তো তখন আগে থেকে খুবই বিখ্যাত, খুবই জনপ্রিয়, আগে আবিষ্কার হয়েছে। তো কলম্বাস বা আরও অনেকে যখন হচ্ছে এই অঞ্চল দিয়ে যাচ্ছিল, তারা হঠাৎ করে আমেরিকাতে এসে পড়ে, আমেরিকার একটা জায়গায় এসে পড়ে, ঠিক আছে? এবং ওই জায়গাটাতে সে মনে করে আমি তো ইন্ডিয়াতে চলে আসছি, মনে করে আমি ইন্ডিয়াতে চলে আসছি, কিন্তু আসলে দেখা যায় না, ওটা ইন্ডিয়া না। এই জন্য ওই এলাকাটার নাম হয় কিন্তু ইন্ডিজ, বা ইন্ডিয়া থেকে ইন্ডিজ নাম আসে। এবং ওইটা হচ্ছে পশ্চিম দিকে, তারা ওখান থেকে পশ্চিম দিকে চলে গেছিলো, এই জন্য ওটার নাম দিচ্ছে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, ঠিক আছে? ওয়েস্ট ইন্ডিজ কিন্তু কোনো দেশ না। ক্রিকেটে কিন্তু আমরা ওয়েস্ট ইন্ডিজ পড়ি, তো ওয়েস্ট ইন্ডিজ নামে কোনো দেশ দেখছো কখনো? দেখো নাই, তাই না? এই ইন্ডিয়া আবিষ্কার করতে যে ওয়েস্ট ইন্ডিজ আবিষ্কার করে ফেলছে, যেটা ক্যারিবিয়ান আইল্যান্ড নামে আমরা জানি, ঠিক আছে? ক্যারিবীয় দ্বীপ। ওকে, এবার আসো, চাকার সাথে সম্পর্কহীন কোনটা? এটার উত্তর কি হবে? এটা মনে হয় তোমাদের একটু কনফিউশন লাগতেছে, তাই না? না, এটার উত্তর হবে হচ্ছে রৌপ্য, সি, ঠিক আছে? এটা হচ্ছে পর্তুগিজ, এটার উত্তর হচ্ছে সি, রৌপ্য যুগ। কেন? কারণ এই যে চাকার সাথে সম্পর্কযুক্ত চক্রবের, মানে চাকার একটা বের আছে, চাকার একটা কেন্দ্র আছে, আর দুইটা যুগের কথা লিখছে। এই দুটো তো চাকার সাথে কানেক্টেড, তাই না? এটাও কানেক্টেড, এটাও কানেক্টেড ইজিলি, বাট যুগ আছে দুইটা। এখন দুইটা যুগ কি কি বোঝায়? তামার যুগ আর একটা হচ্ছে রূপার যুগ। তামার যুগ কোনটা? তামার যুগ বা মানে যখন মানুষ তামার ব্যবহার শিখছে। তামার ব্যবহার মানে কি? চাকার যে স্পোকগুলো আছে, চাকার যে টায়ারটা আছে, তখন তাকে টায়ার ছিল না এরকম, তো তারা হচ্ছে লোহা বা তামা দিয়ে বানাচ্ছিল, ঠিক আছে? এটা তামার ব্যবহার তারা শুরু করে। পরবর্তীতে রৌপ্য তো একটু জল জল করতে উজ্জ্বল, রূপাটাকে তারা ইউজ করতে হচ্ছে তোমার বিনিময়ের কাজে, মানে মুদ্রা হিসেবে, ঠিক আছে? যখন তারা মুদ্রা হিসেবে চালু করলো, ওটা ছিল রৌপ্য যুগ, সিলভার। এবং তামা দিয়ে যে বিভিন্ন জিনিসপত্র বানাচ্ছিল, তার ভিতর চাকা একটা, তো এটা ছিল হচ্ছে চাকার সাথে সম্পর্কযুক্ত। ওকে, তাহলে রৌপ্য যুগটা হচ্ছে সম্পর্কহীন। রৌপ্য বলতে বোঝাচ্ছে এটা যখন তোমার মুদ্রা চালু হচ্ছিল, তাই না? এই রৌপ্য বা রূপা থেকেই কিন্তু ভারতবর্ষে তোমার যে ভারতের মুদ্রার নাম কি বলো তো? ভারতের মুদ্রার নাম কিন্তু রুপি। এই রুপি কথাটা আসছে কিন্তু এই রূপা থেকে। ওকে, তারপরে আসো, দেখো, অধিবর্ষ বা লিপ ইয়ার ব্যতীত বাংলা বর্ষপঞ্জিতে 31 দিনের মাস কয়টা? উত্তর কি হবে? ওকে, দেখো, এই উত্তর তুমি না জেনেও অ্যান্সার করতে পারবা। কিভাবে? দেখো, 12 মাস, তাই না? 12 মাস, প্রতিদিন হয় 30 দিন করে, তাই না? 30 দিয়ে যদি তুমি গুণন করো, কত হয়? 360। এক বছরের দিন কয়টা? এক বছরে মাস কয়টা? এক বছরে মাস কয়টা?
12টা। এক বছরের দিন কয়টা? 365টা। তাহলে দিন বাকি থাকে কয়টা? 5টা। তাহলে আমি যদি এর ভিতরে 5টা মাস 31 দিনে করি, তাহলে কিন্তু আমার 365 হচ্ছে, তাই না? বাংলাতে কিন্তু তোমার 28 দিনে মাস নাই, এটা জানো? ইংরেজিতে কিন্তু লিপ ইয়ার হয়, যেটাতে তোমার 28 বা 29 থাকে, কিন্তু বাংলাতে কিন্তু সব হচ্ছে 30 আর 31, তাই না? এটা কিন্তু তোমার যেই বছর লিপ ইয়ার হয় তার পরের মাসের সাথে একদিন অ্যাড হয়। তাহলে বলতে পারবা কোন মাসের সাথে একদিন অ্যাড হয়? লিপ ইয়ারটা কোন মাসে হয়? লিপ ইয়ার বলতে আমরা ইংরেজি মাসে কোন মাসটাতে আমরা হচ্ছে একদিন যোগ বিয়োগ করি? ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস হয় 28 দিনে হবে না 29 দিনে হবে? বাট বাংলার ক্ষেত্রে সব মাসই হচ্ছে 30 আর 31। এখন একটা মাস আছে যে হচ্ছে 31 আর 30, এটা নির্ভর করে যে যে বছর লিপ ইয়ার হয়, ফেব্রুয়ারি 29 দিনে হয়, ওই বছর ওই মাসের সাথে একদিন যোগ করে দেওয়া হয়। ওই মাসটা কোনটা? বাংলার কোন মাস? ফেব্রুয়ারি মাসে কোন মাস চলে? তোমরা 21শে ফেব্রুয়ারি যখন পড়ছো ছোট্টবেলায়, বলো তো এটা কোন মাস ছিল বাংলায়? কয়জনের আইডিয়া আছে বলো? ফাল্গুন, তাই না? ফাল্গুন মাস শুরু হয়েছে 15 থেকে। যেই বছর যেই বছর তোমার লিপ ইয়ার হবে ওই দিন তুমি ফাল্গুনের সাথে একদিন অ্যাড করে দিবা, তাই না? তার মানে ইউজুয়ালি নর্মালি 31 দিনে মাস হচ্ছে তোমার 5টা। বাট যেই বছর তোমার 366 দিনে বছর হবে, তাহলে 360-এর উপরে থাকলো 6, তাহলে 6টা। তাহলে অধিবর্ষ ব্যতীত, তার মানে অধিবর্ষ না এমন দিনে, মানে এমন বছরে কয়টা? 365 দিন। তার মানে 31 মাস কয়টা? 5টা। তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে বি। ইজি। ওকে, দেখো এটার জন্য কিন্তু তোমার অত বেশি তথ্য লাগলো না। তুমি জাস্ট 30-এর সাথে 12 গুণ 360, অধিবর্ষ না মানে 365 দিন, মানে 5 দিন এক্সট্রা। 5টা মাসের সাথে 31 করে দেবো। যদি লিপ ইয়ার হইতো তাহলে 6টা। ইজি। ওকে, এবার আসো, ভারত উপমহাদেশের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? এখন আমরা কিন্তু এই যে ভারত উপমহাদেশের গভর্নর জেনারেল, তারপরে কে বাংলার গভর্নর, কে ভাইসরয়, সবগুলো কিন্তু একটা সিঙ্গেল পদেরই নাম। কোম্পানির গভর্নর, দেন হয় তোমার বাংলার গভর্নর, দেন হয় ভারতবর্ষের গভর্নর, শেষে হয়তো তোমার গভর্নর জেনারেল বা ভাইসরয়। ঠিক আছে, সবগুলো কিন্তু সিঙ্গেল পদের নাম। বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্ট পাস হয়েছে এবং পরবর্তীতে নামগুলো চেঞ্জ হয়েছে। তো শেষ গভর্নর জেনারেল কে ছিল? তিনি কিন্তু একই সাথে কিসে ছিল বলো তো? ভারত যখন স্বাধীন হয় তখন কিন্তু ভারতের কোনো সংবিধান ছিল না, ভারতেরও গভর্নর জেনারেল হয়েছিলেন তিনি। কে বলো তো? এটা হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন, তাই না? তোমরা যারা যারা ক্লাস করছো তাদের মধ্যে স্কাউটে কে কে ছিল? ছোটবেলায় স্কাউটিং করছো কে কে? যারা স্কাউটিং করছো তারাও কিন্তু এই নামটার সাথে পরিচিত, তাই না? লর্ড মাউন্ট ব্যাটেন। ওকে, নেক্সটে আসো। মুঘল আমলে, ঠিক আছে, মুঘল আমলে প্রাদেশিক রাজধানী দেওয়ানি এবং ফৌজদারি মামলা নিষ্পত্তিকারী প্রধান বিচারপতির উপাধি কে ছিল? বিচারপতি অনেকগুলো আছে, তাই না? বিচারপতি যিনি বিচার করতো তাকে বলা হয়তো তোমার কাজী, তাই না? কাজী হচ্ছে বিচার করবেন। তাহলে প্রধান বিচারপতি কি হবে? প্রধান বিচারপতি হচ্ছে কাজীউল কুজাত, ঠিক আছে? কাজীউল কুজাত বলা হয়তো মুঘলদের সময়। ওকে, নেক্সটে আসো। বঙ্গভারত উপমহাদেশে প্রথম পুলিশি ব্যবস্থা চালু করেন কে? এখানে দেখো, তাহলে এই যে প্রশ্নের প্যাটার্নটা ধরতে পারতেছো কোথা থেকে প্রশ্ন আসতেছে? একই সাথে কিন্তু আমি তোমাকে এটাগুলো সব কিন্তু তোমার মেডিকেল আর ডেন্টালের মানে প্রশ্নগুলো। তাহলে আমি কিন্তু তোমাকে এই যে প্যাটার্নগুলো ধরে দিচ্ছি, সেই অনুযায়ী ক্লাসের মধ্যে দেখবা, তোমরা যে আর্কাইভ ক্লাসগুলো আছে দেখবে সবগুলো টপিক পড়ানো হয়েছে। সো ওই টপিকগুলো পড়লে তোমাদের আর ভয় থাকার কথা, কোনো ধরনের ভয় করার দরকার নেই, ঠিক আছে? জিকে একদম পানি ভাত, এটা নিয়ে কোনো টেনশন করবে না। শুধুমাত্র রেগুলার যে পরীক্ষাগুলো আছে ওই পরীক্ষাগুলোর জন্য তোমরা ওই ক্লাসটা করবা, আর কাইবে যে ক্লাসটা আছে ওই ক্লাসটা করবা, পরীক্ষা দিবা, ঠিক আছে? ক্লাসটা করবা আর পরীক্ষা দিবা। ক্লাস কতক্ষণের হয়? খুব হলে 30 মিনিট, হাইস্ট হলে 40 মিনিট, এরকম। তুমি যদি একটু স্পিড বাড়াই দিয়ে করতে পারো দেন তোমার জন্য আরও কম টাইম লাগবে। সেই ক্লাসগুলো করবা আর পরীক্ষা দিবা, ঠিক আছে? আর মেইন ফোকাসটা দিবা তুমি হচ্ছে তোমার তোমার বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এই জিনিসগুলোতে। কারণ চান্সটা তোমার নির্ভর করবে এই 3টা সাবজেক্টের উপর। 3টা সাবজেক্টে কিন্তু সবাই এইচএসসি লেভেল থেকে পড়ে আসতেছে, তার মানে ওই 3টা সাবজেক্টে সবার জ্ঞান আছে। তো ওখানে যদি ভুল করো তাহলে তোমার চান্স মিস হবে। রেগুলার তোমার জন্য কিন্তু কোনো টেনশন নাই, আমি কিন্তু সব কিছু ইজি করে দিয়েছি তোমাদের জন্য। ওকে, এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন উত্তর করো তো কী হবে? 7 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে লর্ড ক্যানিং। তাহলে উপমহাদেশে পুলিশি ব্যবস্থা ভারত উপমহাদেশে তখন কিন্তু দেখো তুমি আগে থেকে কয়েকটা অপশন বাদ দিতে পারতেছো। সম্রাট আকবর বাদ, শাহজাহান বাদ,
কারণ তারা ছিল হচ্ছে তোমার এই ব্যবস্থাগুলো চালু, তারা হচ্ছে মুঘল শাসনের মধ্যে চলে গেছে, তাই না? তাহলে ওই দুটো অপশন বাদ। থাকে হচ্ছে মিস্টার বাট লর্ড ক্যানিং। তুমি জানো এই যে উপমহাদেশে যে শাসনগুলো ছিল, শাসনকর্তাগুলো ছিল, তাদের নামের আগে লর্ড ছিল সবার নামে, তাহলে লর্ড ক্যানিং উত্তর। লর্ড ক্যানিং একই সাথে কিন্তু কাগজি মুদ্রা মানে চালু করছিল। যে কয়েনগুলো আছে, আমি তোমার এটা মনে রাখা এইভাবে, যে কয়েনগুলো হচ্ছে একটা ক্যানের মধ্যে ভরে কাগজের নোট ছেড়ে দিয়েছে রাস্তায়, ঠিক আছে? তাহলে কাগজের নোট ছেড়েছে, ক্যানিং করছে কয়েনগুলো, এই জন্য হচ্ছে ক্যানিং। এবং যারা অপরাধ করতো তাদেরকেও জেলে ভরে রাখতো, ক্যানের মধ্যে ভরে রাখতো, এটা হচ্ছে ক্যানিং। তাহলে ক্যানিংয়ের কাজ হচ্ছে পুলিশ ব্যবস্থা চালু করা এবং হচ্ছে মুদ্রা ব্যবস্থা, কাগজি মুদ্রা চালু করা। তাহলে কাগজি মুদ্রা হলে আর কি কি মুদ্রা আছে? দাম মুদ্রা আছে, তাই না? দাম মুদ্রা কে চালু করছিল? শেরশাহ। ওকে, হাজী মোহাম্মদ মহসিনের বাড়ি কোথায়? হাজী মোহাম্মদ মহসিন কোন এলাকার সাথে জড়িত বলো তো? হাজী মোহাম্মদ মহসিনের নামে কলেজ আছে, স্কুল আছে, এটা কোথায়? রেসপন্স করো তোমরা। না, দিনাজপুরে তো হাজী দানেশ আছে, হাজী দানেশ তোমার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। হাজী মোহাম্মদ মহসিন, মহসিন কলেজ, মহসিন স্কুল চট্টগ্রামে আছে। চট্টগ্রামের কারা আছো? চট্টগ্রামে যারা আছে তোমরা নিশ্চয়ই জানো চট্টগ্রামে মহসিন কলেজ আছে, মহসিনের নামে স্কুল আছে, এবং চট্টগ্রাম যে কলেজিয়েট স্কুলটা আছে এটা কিন্তু মহসিনের মানে মহসিন প্রতিষ্ঠার সাথে কিন্তু জড়িত, তাই না? এই মহসিনের বাড়ি ছিল হচ্ছে তোমার হুগলিতে, ঠিক আছে? এখানে অপশনের সাথে মিল নাই। এটা ওই যে যারা মানে এলাকা ভিত্তিক, যারা হচ্ছে ওই এলাকার মানুষ আছে, মাঝে মাঝে হচ্ছে দেখা গেল কি এই প্রশ্নটা যে করছে তার বাড়ি হচ্ছে চট্টগ্রাম, সে মহসিন কলেজের স্টুডেন্ট, সেই জন্য এই প্রশ্নটা করে ফেলছে, করতেই পারে এরকম। নেক্সট, এবার আসা হচ্ছে আমরা পাকিস্তান শাসন আমল সম্পর্কে একটু পড়াশোনা। 71 পূর্ব মানে 71 সালের আগে, ওই যে টাইম লাইনটা বললাম যে এই টাইম লাইন থেকে একটা একটা প্রশ্ন আসতে পারে, একটা অথবা জিরোটা, তাই না? এখানে দেখো পাকিস্তানের মোট জনসংখ্যার কত শতাংশের মানে মাতৃভাষা বাংলা ছিল বলো? এটা ভাষা আন্দোলন এবং পাকিস্তান শাসন আমলের মাঝখানে কত শতাংশ মাতৃভাষা বাংলা ছিল? বাংলা ছিল মেজরিটি, তাই না? তাহলে দেখো তো এখানে মেজরিটি, তুমি একটা অপশন কিন্তু আগে বাতিল করে দিতে পারতেছো, এই অপশনটা বাদ, এটা কিন্তু মেজরিটি না। তাহলে আছে এই কয়টা, একটু অ্যাটিপিক্যাল লাগতেছে, এটাই উত্তর 56%। তাহলে কি মনে হয় বাকি বাকি থাকে কত? বাকি থাকে 44, তাই না? বাকি 44% কি উর্দু ছিল? বাকি 44% কি উর্দু ছিল? না। উর্দু ছিল কত পার্সেন্ট? উর্দু ছিল কত পার্সেন্ট? উর্দু ছিল মাত্র তোমার হচ্ছে 10%-এরও কম, তাই না? 10%-এরও কম মানুষের ভাষা ছিল হচ্ছে উর্দু, বাট অধিকাংশ মেজরিটি 56% মানুষের ভাষা ছিল বাংলা, তারপরেও তোমার উর্দুকে বাংলা ভাষা হিসেবে চাপাই দেওয়া হচ্ছিল। এরপরে আসো দেখো 54 সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক কী ছিল? যুক্তফ্রন্ট নির্বাচন, যুক্তফ্রন্ট হচ্ছে মেইনলি গঠন করছে হচ্ছে 4টা দল মিলে, তাই না? কৃষক শ্রমিক লীগ মানে কৃষক শ্রমিক পার্টি, তারপর আওয়ামী লীগ, তারপর গণতন্ত্রী দল, একটা হচ্ছে নিজামে ইসলামী। তাহলে এই কয়টা দলের মধ্যে প্রধান দল হিসেবে পালন করছে হচ্ছে আমরা আওয়ামী লীগ বা আওয়ামী মুসলিম লীগ। সো এই আওয়ামী মুসলিম লীগের যে প্রতীকটা ছিল এটা ছিল হচ্ছে তোমার নৌকা। ওকে, 66 সালে যে 6 দফা হয়, 6 দফার অর্থনীতি বিষয়ক দফা ছিল হচ্ছে 3টা। তুমি 6টা দফা পড়ো, 6টা দফার মধ্যে 3টা ছিল হচ্ছে আমাদের যে অর্থনৈতিক স্বাবলম্বী, আলাদা মুদ্রা থাকবে, তারপরে হচ্ছে কর ধার্য করার ক্ষমতা থাকবে, এই জিনিসগুলো এরকম ধরনের তোমার 3টা রুল ছিল হচ্ছে আমাদের পক্ষে মানে অর্থনীতির পক্ষে। আর কিছু ছিল হচ্ছে সেনানিবাস, সেনাবাহিনী থাকবে, এই থাকবে ওই থাকবে, এই জিনিসগুলো, ঠিক আছে? এই 6 দফা কিন্তু এখন আর খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ জানো সরকার এখন যে সরকার গঠন করছে, তো প্রশ্নটা কিন্তু ওই দিকেই যায় একটু। ওকে, এরপরে 6 দফা দাবি প্রথম কোথায় উত্থাপিত হয়? এটা হচ্ছে পাকিস্তানের লাহোরে। ওকে, এরপরে দেখো 1969 সালের 15ই ফেব্রুয়ারি বিচারাধীন থাকা অবস্থায় জেলখানায় হত্যা করা হয় কাকে? এখন দেখো তো এই ঘটনাটা কিসের, কোন হেডলাইনের সাথে এই টপিক মানে এই ঘটনাটা যায় বলো তো? এটা কোন হেডলাইনের সাথে যায়? এটা হচ্ছে 69-এর গণ অভ্যুত্থান, তাই না? এটা হচ্ছে 69-এর গণ অভ্যুত্থান। তাহলে এই যে গণ অভ্যুত্থানের যে সময়টা চলতেছে, এই সময় কিন্তু যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, আগরতলা যে মামলাটা আছে, আগরতলা ষড়যন্ত্র মামলা, এই মামলা আসামি ছিল 35 জন। 35 জনের প্রথম আসামি ছিল শেখ মুজিব, এবং এই মামলার 17তম আসামি, ঠিক আছে, 17তম আসামি ছিল হচ্ছে সার্জেন্ট জহুরুল হক। এবং এই যে 15ই ফেব্রুয়ারি তো তারা বিচারাধীনই ছিল,
23 ফেব্রুয়ারি কিন্তু তাদেরকে মুক্ত করে দিয়েছিল, 22 ফেব্রুয়ারি তাদেরকে মুক্ত করে, এবং 23 তারিখে হচ্ছে শেখ মুজিবকে উপাধি দিয়েছিল, তাই না? এগুলো কিন্তু আমরা ছোটোবেলায় পড়ছি। তাহলে এই যে 15 ফেব্রুয়ারি মানে তাদেরকে মুক্ত করার আগে 15 তারিখে কিন্তু জেলখানাতে একজনকে হত্যা করা হয়, তার নাম হচ্ছে সার্জেন্ট জহুরুল হক, এবং তার নামে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল আছে, সার্জেন্ট জহুরুল হক হল। এরপরে 18 তারিখে কিন্তু আরেকজনকে হত্যা করা হয়েছিল, তাকে বলা হয় তোমার বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী। 18 ফেব্রুয়ারি এই 69 সালেরই। কে বলো? বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক। দেখো কতগুলো হিন্ট দিছে। ডক্টর শামসুজ্জোহা, ঠিক আছে, ডক্টর শামসুজ্জোহা, তাকে কিন্তু 18 ফেব্রুয়ারি হত্যা করা হয়েছে। এরপরে দেখো বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কত তারিখে? এটা হচ্ছে 2রা মার্চ 1971, তাই না? এটা হচ্ছে জহুরুল হক, এটা হচ্ছে 2রা মার্চ 1971। এবং আমি যদি তোমাকে এখানে আরেকটা সম্পূরক প্রশ্ন করি যে জাতীয় সঙ্গীত গাওয়ার সাথে সাথে বাংলাদেশের পতাকা সর্বপ্রথম উত্তোলন করা হয় কবে? এটা কিন্তু তার পরের দিন, 3 মার্চ 1971। ওকে, এবার আসো 7ই মার্চের ভাষণ, এগুলো সম্পর্কে এখন আর প্রশ্ন আসবে না। তারপরেও আমরা এখানে কয়েকটা জিনিস পড়বো, ঠিক আছে? আমরা এখানে এই প্রশ্নটা পড়বো না, আমরা প্রশ্নের অপশনগুলো পড়বো। দেখো তো তুমি এই কজন মানুষকে চেনো কিনা, বলো। প্রথমে আসা হচ্ছে চে গুয়েভারা। চে গুয়েভারার বাড়ি ছিল হচ্ছে আর্জেন্টিনাতে। সে একজন কিন্তু ডাক্তার, ঠিক আছে? সে কিন্তু একজন ছিল ডাক্তার, এবং তার একটা মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলে করে সে হচ্ছে ঘুরে ফিরে বেড়াইতো, এবং সে একটা চুরুট টানতো, ঠিক আছে? তার একটা বিখ্যাত টুপি ছিল, টুপি পরে একটা চুরুটালা, এরকম কিন্তু একটা ছবি আমরা কিন্তু অনেক জায়গায় দেখি, ওটা হচ্ছে চে গুয়েভারার ছবি। এবং চে গুয়েভারা ঘুরতে ঘুরতে কিউবাতে যায়, এবং কিউবাতে দেখে তখন একজন নেতা নাম হচ্ছে ফিদেল কাস্ত্রো, সে কিউবার জন্য আন্দোলন করতেছে, কিউবাকে স্বাধীন করার জন্য। তার সাথে সে যোগ দেয় এবং কিউবাকে স্বাধীন করে, ঠিক আছে? এটা ছিল হচ্ছে চে গুয়েভারা। এরপরে হচ্ছে মোস্তফা কামাল আতাতুর্ক। কামাল আতাতুর্ক ছিল আধুনিক তুরস্কের জনক। যখন তোমার উসমানীয় খিলাফত বা অটোমান সাম্রাজ্য যে আছে 1920 সালের দিকে অটোমানদের থেকে মুক্ত করে একটা আধুনিক তুরস্ক গঠন করে, এই জন্য তাকে বলা হয় আতা তুর্ক বা তুরস্কের জনক, আতা, ঠিক আছে? এরপরে আসলে নেলসন ম্যান্ডেলা, তিনি হচ্ছে দক্ষিণ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট, ঠিক আছে? কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ মানে রেসিজম, এই জিনিসটা কিন্তু এখনও কিন্তু আমেরিকা বা অন্যান্য দেশে কিন্তু চলে, তাই না? রেসিস্টরা কালোদের দেখতে পারে না, ব্ল্যাকদের দেখতে পারে না। তো এই আফ্রিকাতে কিন্তু এরকম একটা বৈষম্য ছিল। সো আফ্রিকার ক্রিকেট টিমেও এখনও মাঝে মাঝে দেখা যায় যে ব্ল্যাকদেরকে আসলে খুব বেশি সুযোগ দেওয়া হয় না, ঠিক আছে? তো নেলসন ম্যান্ডেলা ছিল প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট অফ আফ্রিকা, ঠিক আছে? এরপর আসুন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীকে, তার আসল নাম কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। ভারতের ভারতের স্বাধীনতার জনক, তাই না? ওকে, তাহলে এখানে উত্তর কী হবে? উত্তরটা হচ্ছে এই যে 7ই মার্চের ভাষণ, এটা সম্পর্কে বলছিলেন হচ্ছে নেলসন ম্যান্ডেলা। ওকে, এবার আসো, কে প্রথম প্রাদেশিক শিক্ষা সম্মেলনে বাংলা ভাষাকে জাতীয় পর্যায়ে স্বীকার করার আহ্বান জানান? উত্তর কী হবে? বলো বলো, উত্তর কী হবে? এখানে কোন কোন নামটা তোমার পরিচিত বলো তো? কারো কোনো আইডিয়া আছে? না, এখানে তোমার শহীদুল্লাহ হচ্ছে খুবই জনপ্রিয় একজন ব্যক্তি, ভাষাবিদ বলা হয়, বহু ভাষাবিদ। বাট এটা সালটা দেখো, একটু খেয়াল করো, সালটা কিন্তু 1901 সাল, মানে আরও আগে, ঠিক আছে? তখন এটা একটু মানে মানে বিশদ প্রশ্ন করছে, প্রাদেশিক শিক্ষা সম্মেলন, এটা অনেক আগের প্রশ্ন, ঠিক আছে? এটার উত্তর হচ্ছে মাওলানা আকরাম খাঁ। এখানে দেখো আরেকটা নামও তুমি জানো না, এটা নামটা জানো, অনেকে ভুল করে এটা দাগাতে পারো, বাট না, শহীদুল্লাহ ছিল হচ্ছে আমাদের যখন ওই যে ভাষা আন্দোলন হয় ওই টাইমটাতে, ঠিক আছে? ভাষা আন্দোলনের সময়, মানে তারও প্রায় 50 বছর পর। তার মানে শহীদুল্লাহ এখানে হবে না, সালটা যদি খেয়াল করো, শহীদুল্লাহ বাদে উত্তর হবে, ঠিক আছে? তখন হচ্ছে উত্তর হবে আকরাম খাঁ। ওকে, এবার বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ রিলেটেড অনেকগুলো প্রশ্ন আছে, ফার্স্ট অ্যান্সার দিবা। দেখো স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটা? প্রথম ইউরোপীয় দেশ, প্রথম সমাজতান্ত্রিক দেশ, দুইটার উত্তর একই। উত্তর কি? উত্তর হচ্ছে পূর্ব জার্মানি, তাই না?
সেনাবাহিনীর হাতে শহীদদের মধ্যে কে দার্শনিক ছিল? আমরা বুদ্ধিজীবী যে হত্যাকাণ্ড আছে 14ই ডিসেম্বরে, তাই 1971 সালে, ওখানে কিন্তু অনেক নাম পড়ে আসি। তার মধ্যে 2জন ডাক্তারের নাম কিন্তু পড়ে, যাদের নামে ঢাকা মেডিকেল কলেজে হল আছে। 2জন ডাক্তারের নাম কি? প্রায় 49 জনের মতো চিকিৎসক মারা গেছিলেন, তাই না? দুজন ডাক্তারের নাম কি? একজনের নাম হচ্ছে ডাক্তার ফজলে রাব্বি এবং আরেকজনের নাম হচ্ছে ডাক্তার আলিম চৌধুরী, তাই না? মেয়েদের যে হলটা আছে ওটার নাম হচ্ছে আলিম চৌধুরী হল, ছেলেদের যে হলটা আছে ওটার নাম হচ্ছে ডাক্তার ফজলে রাব্বি হল। তোমরা যারা চান্স পাবা সবাই ওখানে চলে আসবা, তাই না? ওকে, সবার জন্য সিট বরাদ্দ থাকে। এরপরে এই দেখো, শহীদদের মধ্যে দার্শনিক কে ছিল? দার্শনিক ছিল হচ্ছে তোমার ডক্টর গোবিন্দচন্দ্র দেব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ছিলেন। তাকে কিন্তু সংক্ষেপে ডক্টর জিসি দেবও বলা হয়। ওকে, এরপরে দেখো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? লাল সালু, কৃতদাসী, সারেং বউ, মা। ঠিক আছে, উত্তর হবে হচ্ছে মা উপন্যাস। এখন এই মা উপন্যাসের কিন্তু একটা কাহিনী আছে, ঠিক আছে? ক্র্যাক প্লাটুনের একজন সদস্য ছিল, নাম হচ্ছে মাগফার আজাদ। এই মাগফার আজাদের যখন ধরা পড়ে তিনি, তখন কিন্তু তাকে সেনাবাহিনীরা, পাকিস্তানের যে বাহিনীরা আছে তারা কিন্তু জেলে অনেক টর্চার করতেছিল এবং তার মুখ থেকে স্বীকারোক্তি নিচ্ছিল যে তার সাথে আর কে কে ছিল। তিনি কিন্তু মুখ খোলেন নাই। তাকে জেলখানায় তার মা দেখতে গেছিলেন এবং তার মাকে বলছিল সে হচ্ছে আমি ভাত খাইতে চাই, অনেকদিন ধরে ভাত খাই না। ঠিক আছে, পরের দিন কিন্তু তার মা তার জন্য ভাত রান্না করে নিয়ে গেছিলেন এবং যাই দেখেন তার ছেলে মারা গেছে। তারপর থেকে তার মা যতদিন বেঁচে ছিলেন ততদিন কিন্তু তিনি আর ভাত খান নাই, তিনি বিছানাতে শোন নাই, মাটিতে শুতেন। ঠিক আছে, এবং এই ঘটনার উপর ভিত্তি করে মা নামে একটা উপন্যাস রচনা করে আনিসুল হক, যে প্রথম আলোর আনিসুল হক। ঠিক আছে, প্রথম আলোর যে সম্পাদক আছে, সম্পাদক মণ্ডলীর সদস্য আনিসুল হক, তিনি কিন্তু এই যে মা উপন্যাসটা রচনা করেন। ঠিক আছে, এবং মা উপন্যাসটা এটা বাংলাদেশে বুঝলাম, বাট ওয়ার্ল্ড ওয়াইড যে মা নামে উপন্যাসটা চলে, এটা রচয়িতাকে, এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। দেখবে মা উপন্যাসের রচয়িতা কে আসছে, বাট অপশন আনিসুল হক নাই, তখন কি উত্তর দেবা? ওয়ার্ল্ড ফেমাস যে মা উপন্যাসটা আছে এটা লিখছে হচ্ছে ম্যাক্সিম গোর্কি। ঠিক আছে, ম্যাক্সিম গোর্কি, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যে ফেমাস মা উপন্যাসটা আছে ওইটা। আর বাংলাদেশে যে ফেমাস উপন্যাসটা আছে মা, এটা লিখছে হচ্ছে আনিসুল হক। ওকে, লাল সালুর তো কাহিনী জানো, তোমাদের বইয়ে ছিল মসজিদের কাহিনী, তাই না? সারেং বউ, সারেং বউয়ের একটা বিখ্যাত গান আছে, ওরে নীল দরিয়া, তাই না? এই গানটা তোমরা সবাই শুনছো না? ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, ওর ভিতরে বলে না আমার মনের নোঙ্গর পইরা রইছে হাইরে সারেং বাড়ির ঘরে। এই যে সারেং, এই সারেং এখানে আসে, সারেং বউ, এটা একটা উপন্যাস লিখছিল শহীদুল্লাহ কায়সার, মুনির চৌধুরীর ভাই। এই উপন্যাসের উপর ভিত্তি করে একটা মুভি হয়েছিল সারেং বউ। ওকে, নেক্সট দেখো, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ। নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরে যুদ্ধ করছেন? ঠিক আছে, নূর মোহাম্মদ কোন সেক্টরে যুদ্ধ করছেন? এখন দেখো, এই যে সেক্টর, মুক্তিযুদ্ধের সময় সেক্টর কয়টা ছিল বলো তো? এগারোটা, তাই না? 11টার মধ্যে তুমি যদি একটু খেয়াল করো যে 10 নাম্বার সেক্টর ছিল হচ্ছে তোমার নৌ সেক্টর, তাই না? আকাশপথে কি কোনো সেক্টর ছিল? আকাশপথে কিন্তু কোনো সেক্টর ছিল না। তার মানে বীরশ্রেষ্ঠদের মধ্যে 2জন আছে, একজন হচ্ছে নৌবাহিনীর, একজন হচ্ছে বিমান বাহিনীর। বিমান বাহিনীর হচ্ছে মতিউর রহমান, নৌবাহিনীর হচ্ছে রুহুল আমিন। তাহলে এই 2জনের একজনের হচ্ছে 10 নম্বর সেক্টর, একজনের কিন্তু কোনো সেক্টর নাই, তাই না? তাহলে বাকি থাকলো কয়জন? বাকি থাকলো হচ্ছে তোমার 5জন, তাই না? এই 5জনের মধ্যে আমরা মুক্তিযুদ্ধের প্রথম শহীদের নাম জানি কি? প্রথম শহীদের নাম হচ্ছে আব্দুর রৌফ, তাই না? আ দিয়ে শুরু, আব্দুর রৌফ, মুন্সি আব্দুর রৌফ, তিনি হচ্ছে প্রথম শহীদ, 8ই এপ্রিল। তাহলে প্রথম শহীদ, তিনি 1 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। ওকে, এরপরে মহিউদ্দিন জাহাঙ্গীর সর্বশেষ শহীদ, তাই না? মহিউদ্দিন জাহাঙ্গীর হচ্ছে সর্বশেষ শহীদ, 14ই ডিসেম্বর শহীদ হয়। তাহলে 14ই ডিসেম্বর শহীদ হয়েছে, তার অর্ধেক কত? 7। তাহলে মহিউদ্দিন জাহাঙ্গীর হচ্ছে 7 নম্বর সেক্টর। জাহাঙ্গীর 7, ঠিক আছে। তাহলে আর থাকলো কয়টা? 3টা, ঠিক আছে, আর থাকলো 3টা।
আর থাকলো তিনটা, তিনটার জন্য তুমি একটা জিনিস মনে রাখবা যে 1000 মোমের, মোমবাতি জ্বালালে কি হবে, আলো জ্বলবে না, 1000 মোমের নোট। তাহলে এটা হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8। সরি, এখানে মনে হয় আমি একটু ভুল করছি। এটা হচ্ছে তোমার 2, ঠিক আছে, 4 2 8, 428, 4 2 8, ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো। তাহলে কি হলো আমার, দেখো 1 নম্বর সেক্টর হচ্ছে রৌফ, ঠিক আছে, তারপরে 10 নম্বরে ছিল হচ্ছে রুহুল আমিন, তারপর মতিউর রহমান, কোনো সেক্টর নাই। জাহাঙ্গীর হচ্ছে 14 তারিখে মারা গেছে, তার সেক্টর হচ্ছে 7। তাহলে থাকলো 1000 মোমের নূর, মানে হচ্ছে হামিদুর রহমান, তারপরে থাকলো হচ্ছে মোস্তফা কামাল অ্যান্ড নূর মোহাম্মদ শেখ। তাহলে হামিদুর রহমান হচ্ছে 4 নম্বর সেক্টর, মোস্তফা কামাল হচ্ছে 2 নম্বর সেক্টর অ্যান্ড নূর মোহাম্মদ হচ্ছে 8 নম্বর সেক্টর। তাহলে এখানে উত্তর কী হবে বলো তো, নূর মোহাম্মদ শেখ। এ, তাই না, এ মানে হচ্ছে 8 নম্বর সেক্টর। তাহলে এখন কিন্তু তুমি 7 জনের সেক্টর জানো, তাই না, 7 জনেরই কে কোন সেক্টরে ছিল জানবা না? ওকে, এখন যদি পরীক্ষাতে আসে যে হচ্ছে তোমার মোস্তফা কামাল, সিপাহী মোস্তফা কামাল কোন সেক্টরের অধীনে ছিলেন বলো? 2 নম্বর সেক্টর। ওকে, এবার দেখো, বঙ্গবন্ধুর অনুরোধে ভারতীয় মিত্র বাহিনী কবে বাংলাদেশ ত্যাগ করে? মুক্তিযুদ্ধের পরেও ভারতীয় বাহিনীরা ছিল এই দেশে, অনেক লুটপাট চালাইছে, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু অনেক ইতিহাসে আসে নাই, ঠিক আছে। এটা যখন শেখ মুজিব বলছে তাদের, তারা কিন্তু ফেরত গেছে। এটা হচ্ছে পরবর্তী মার্চ মাসে, ঠিক আছে, 12ই মার্চ পরবর্তী আমাদের দেশে এসে একদম তোমার রাষ্ট্রপতির পদ টদ নেওয়ার পরেও অনেক দিনই কিন্তু এই ভারতীয়রা ছিল। তো বঙ্গবন্ধু বলার পরে তারা 1972 সালে 12ই মার্চ এই দেশ ত্যাগ করছে। এরপরে স্বাধীনতার পর প্রথম ডাক টিকেটে কোন ছবি ছিল? স্বাধীনতার পর প্রথম ডাক টিকেটের ছবি ছিল হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের। কিন্তু আমার জন্য, তোমাদের জন্য আমার সম্পূরক প্রশ্ন হচ্ছে, এই যে প্রথম যে ডাক টিকেট, এই জিনিসটার মানে ডিজাইনারকে, বাংলাদেশের প্রথম যে ডাক টিকেটটা আছে এটা ডিজাইনারকে? বাংলাদেশের প্রথম ডাক টিকেটের ডিজাইনার হচ্ছে বিমান মল্লিক। ওকে, বিমান মল্লিক। এরপরে দেখো, আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি, এটাকে আমরা 21শে ফেব্রুয়ারির গান নামে চিনি, তাই না? এখন বর্তমানে আমরা প্রভাত ফেরিতে এই গানটা ব্যবহার করি, তাই না? তাহলে এই গানটার রচয়িতা হচ্ছে সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী। কিন্তু এই যে তাদের যে সুরকার ছিল হচ্ছে 2 জন, একজন হচ্ছে আব্দুল লতিফ, একজন আলতাফ মাহমুদ, ঠিক আছে। শুধু লতিফ, একটা লতিফ বা আলতাফ, ঠিক আছে। তো প্রথম সুরকার ছিল লতিফ, এবং পরবর্তীতে আমরা যে বর্তমান সুরটা জানি এটা হচ্ছে আলতাফ মাহমুদ, ঠিক আছে। তাহলে প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ, যদি বলে বর্তমান সুরকারকে তখন হবে হচ্ছে আলতাফ মাহমুদ। ওকে, নেক্সটে আসো, স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাব দেওয়া হয়? এখন এই যে সিরিয়ালটা, তোমরা এটা বাড়তি একটা ক্রমান্বয় আছে, ঠিক আছে, এখানে যে কয়টা আছে তোমার শুরুতে জানতে হবে এই ক্রমটা কি। সর্বপ্রথম তোমার সর্বোচ্চ স্বীকৃতি কোনটা? সর্বোচ্চ হচ্ছে বীর শ্রেষ্ঠ, তারপরে হচ্ছে বীর উত্তম, তারপরে বীর বিক্রম, দেন হচ্ছে বীর প্রতীক। তাহলে বীর শ্রেষ্ঠ, তারপরে হচ্ছে বীর উত্তম, ঠিক আছে, তারপরে বীর বিক্রম, তারপরে হচ্ছে বীর প্রতীক, ঠিক আছে। এবং সিরিয়ালে কম থেকে বেশি হবে, বীর শ্রেষ্ঠ হচ্ছে 7 জন, বীর উত্তম দেওয়া হয়েছিল তোমার 68 জনকে, বীর বিক্রম দেওয়া হয়েছে 175 জনকে, এবং বীর প্রতীক দেওয়া হয়েছে 426 জনকে, ঠিক আছে। তাহলে দেখো এই যে সিরিয়ালটা, এখানে দেখো অপশানে এই কয়টাই আছে, 7 জন, 68 জন, 426, 175। তাহলে বীর বিক্রম কত নাম্বার? বীর বিক্রম হচ্ছে 3টা। তাহলে এর ভিতরে 3rd কোনটা পড়তেছে? 175, এটাই উত্তর। এরপরে বঙ্গবন্ধু কোন সালে কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন? এখন আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন কি জিনিস? কারো কোনো আইডিয়া আছে জোট নিরপেক্ষ আন্দোলন সম্পর্কে? এটার উত্তর হবে হচ্ছে তোমার 1973 সালে আলজিয়ার্সে গেছিলেন।
এখানে বেলগ্রেড হচ্ছে সার্বিয়ার রাজধানী, যেটাতে হচ্ছে তোমার এই জোট নিরপেক্ষ আন্দোলনটা সর্বপ্রথম শুরু হয়েছিল। বাট ওই বছরে মানে জোট নিরপেক্ষ আন্দোলন যেটা আছে এটা কিন্তু বিভিন্ন প্রত্যেক বছর এক একটা দেশে এক এক দেশে মানে এক এক সময় তোমার এদের সম্মেলনটা হয়। তো বঙ্গবন্ধু যেটাতে যোগ দিয়েছিলেন সেটা হচ্ছে 1973 সালে, তখন সম্মেলনটা হচ্ছিল আলজিয়ার্সে। জোট নিরপেক্ষ আন্দোলনকে ইংরেজিতে বলা হয় তোমার হচ্ছে ন্যাম, ঠিক আছে, ন্যাম, যেটাকে ইংরেজিতে মানে ফুল ফর্ম হচ্ছে নন অ্যালাইন্ড মুভমেন্ট। এখন পৃথিবীর প্রত্যেকটা দেশই সাধারণত দুইটা জোটকে ফলো করে, একটা হচ্ছে ইউএসএ আমেরিকা, একটা হচ্ছে রাশিয়া। হয় কেউ রাশিয়ার দলে অথবা কেউ আমেরিকার দলে। এখন অনেক দেশ আছে যারা হচ্ছে এই দুইটার কারো দলেই থাকতে চায় না, দুজনের সাথেই সম্পর্ক রাখতে চায়। এখন তাদেরকে কি জোটে থাকলে হবে? তারা কিন্তু জোট নিরপেক্ষ থাকতে হবে। সো এই জন্য বাংলাদেশ কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলনে অংশগ্রহণ করছে, যাতে রাশিয়ার সাথে আমেরিকার সাথে দুইটার সাথে সুসম্পর্ক বজায় থাকে, ঠিক আছে। এরা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম, নন অ্যালাইন মুভমেন্টের সদস্য। এবং বিশ্বের প্রধান দুইটা জোট হচ্ছে, একটা হচ্ছে তোমার আমেরিকা জোট, একটা হচ্ছে রাশিয়া জোট। ওকে, আমরা জানি যে চীনের সাথে জোট আছে হচ্ছে তোমার আমেরিকার, তাই না? তাহলে রাশিয়ার সাথে কিন্তু চীনের সম্পর্ক ভালো না। তো এই যে আমেরিকা যা যা বলে চীন কিন্তু তাই ফলো করে, তাই না? আমরা জানি মুক্তিযুদ্ধের সময় আমেরিকা কিন্তু ওই যে চীন কিন্তু আমেরিকার কথা শুনে বাংলাদেশের বিরোধিতা করছিল, তাই না? ওকে, এরপরে দেখো আরব দেশসমূহের মধ্যে কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিছে। তার মানে দেখো আমরা কিন্তু একটা জিনিস রিপিটেশন পাইলাম যে বাংলাদেশের স্বীকৃতি দানকারী দেশ কোনগুলা। তাহলে সর্বপ্রথম স্বীকৃতি কোন দেশ দিছে, কোনটা আরব দেশ, কোনটা মুসলিম দেশ, কোনটা তোমার সমাজতান্ত্রিক দেশ, কোনটা ইউরোপীয় দেশ, কোনটা অস্ট্রেলিয়ান দেশ, কোনটা আমেরিকান দেশ, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। সব কিছু কিন্তু আমি তোমাদেরকে পড়াই দিছি, ঠিক আছে। তাহলে আরব দেশসমূহের মধ্যে প্রথম হচ্ছে ইরাক। ওকে, মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড কোনটা একটু আগে বললাম, এটা হচ্ছে 10 নম্বর সেক্টর। এই সেক্টরে একজন বিশিষ্ট আছে, নাম কি? রুহুল আমিন। এরপরে এম এ হান্নান প্রথমবার কোথা হতে স্বাধীনতার ঘোষণা পাঠ করে? আমরা জানি স্বাধীনতার ঘোষণাটা পাঠ করা হয় তোমার হচ্ছে আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। এটার অবস্থান কোথায় ছিল? এটা ছিল হচ্ছে চট্টগ্রামের কালুরঘাটে, তাই না? এটার পিছনে কিন্তু কাহিনী আছে। প্রথমবার এখান থেকে পাঠ করছে, বাট আসলে ওইরকম কেউ সারা শব্দ দিচ্ছিল না, কারণ আগের রাত্রে তোমার মানে এটা কবেকার ঘটনা, এটা হচ্ছে 26শে মার্চের সকালবেলার ঘটনা। তো 25শে মার্চ রাতে তখন হচ্ছে তোমার একটা গণহত্যা হয়ে গেছে ঢাকাতে। তখন তো আর তোমার ফেসবুক সোশ্যাল মিডিয়া নাই যে মানুষজন দুম করে সাথে সাথে খবর পেয়ে যাবে। তো পরের দিন পেপারটা কিন্তু তোমার রাত্রেবেলায় তোমার প্রিন্টিং হয়ে যায়। তো যতক্ষণে মানে তোমার ভোররাতের দিকে যে হত্যাটা হচ্ছে এটা তো তুমি পেপারে পাবা না। তো পেপার পত্রিকাতেও কিন্তু এই খবরটা নাই, এবং পুরা দেশ থমথমে। অনেকে বলতেছে শেখ মুজিবকে নাকি গ্রেপ্তার করে নিয়ে গেছে। সো ওই মোমেন্টে মানুষজন খবর পাবে কোথায়, তাই না? তখন এই যে বেতারই ছিল একমাত্র ওয়ে। তো এই যে এম এ হান্নান একটা কথা বলছিলেন, বাট মানুষজন তো মানে বিশ্বাস করতেছিলেন না। তখন তিনি একজনকে নিয়ে আসেন চট্টগ্রাম সেনানিবাস থেকে, মেজর জিয়াউর রহমানকে ডাক দেন যে তিনি এসে যেন এই ঘোষণাটা দেয়, তাহলে দেশের মানুষ একটা আশ্বস্ত হবে। দেন জিয়াউর রহমান এসে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেয়, এবং সেখানে তিনি নিজেকে বাংলাদেশের প্রভিশনাল প্রেসিডেন্ট দাবি করে। এই যে স্বাধীনতার যে ঘোষণাটা আছে, মেইন যে কথাটা, ঠিক আছে, যে আমরা বাংলাদেশকে ফ্রি করলাম এবং হচ্ছে সবাই যুদ্ধ করো, এই যে এই টাইপের যে কথাটা আছে, মেইন কথাটা, এটা কিন্তু জিয়াউর রহমান বলছিলেন। তো এই কারণে কিন্তু আমরা বলি হচ্ছে স্বাধীনতার ঘোষক হচ্ছে জিয়াউর রহমান। আগের রাতে যে শেখ মুজিব বলছিলেন, দেখো শেখ মুজিব বলছিলেন ওয়্যারলেসের মাধ্যমে। এখন ওয়্যারলেস মানে কি? ওয়্যারলেসগুলোর সবগুলো কানেকশন থাকে কিন্তু তোমার সেনানিবাসগুলোতে। তো তুমি সেনানিবাসের ওয়্যারলেস ব্যবহার করে আগের রাত্রে তুমি বলবা সেনাবাহিনী ওটাকে পাবলিশ করতে দিবে? পাকিস্তানের সেনাবাহিনী ওটাকে পাবলিশ করতে দিবে? দিবে না তো। তার মানে অনেক ধরনের কথাই আছে, অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে, এগুলো কিন্তু আমি তোমাদের ক্লাসে সুন্দর করে বর্ণনা করছি। ওকে, এরপরে দেখো এটা হচ্ছে চট্টগ্রামের কালুরঘাট। তারপরে 26শে মার্চ স্বাধীনতার এই যে ঘোষণা, এটা ওয়্যারলেস এরকম বলে। তো এখন কিন্তু এগুলোর কোনো ভিত্তি নেই, প্রশ্নগুলো আসবে না। ওকে, নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে বাংলাদেশের জন্য গান গেয়েছেন কে? দেখো এখানে কী কী নাম আছে। আমরা জানি যে কনসার্ট ফর বাংলাদেশ এটার মূল যে সিঙ্গার ছিল তার নাম হচ্ছে জর্জ হ্যারিসন। তো তার সাথে একটা দল ছিল, তার সাথে একটা দল পারফর্ম করছে, দলটার নাম হচ্ছে দ্য বিটলস। এই বিটলসের একজন সিঙ্গার বা গায়ক বা লেখক, তার নাম হচ্ছে বব ডিলান। সে কিন্তু পরবর্তীতে সাহিত্যে নোবেল পাইছিলেন। কিছু ব্যতিক্রমধর্মী নোবেল পুরস্কার আছে যারা এক প্রফেশনে থেকে অন্য জায়গা থেকে নোবেল পুরস্কার পাইছেন। তার মধ্যে একজন হচ্ছে বব ডিলান। তিনি কিন্তু একজন সং রাইটার, গান লেখক, কিন্তু তিনি সাহিত্যের নোবেল পাইছেন। এছাড়া একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পাইছেন, বলতে পারবা? রাজনীতিবিদ, তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি হচ্ছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন, যাকে বলা হয়তো দ্য ব্রিটিশ বুলডগ।
কারো কোনো আইডিয়া আছে? ক্লাস করছো কেউ? এখন পর্যন্ত অত দূর যাইতে পারো নাই। সবগুলা ক্লাস আমাদের আর্কাইভে দেওয়া আছে, দেখো প্রত্যেকটা ক্লাস করবে তোমার মজা লাগবে। তারপরে আমাকে সে একটা থ্যাঙ্কস দিয়ে যাও, ভাইয়া আপনার ক্লাস করে ভালো লাগছে, ঠিক আছে, আমি খুব খুশি হব। ওকে, তাহলে এটা দেখো ব্রিটিশ বুলডগ বলা হয়তো উইনস্টন চার্চিলকে, ঠিক আছে। সে কিন্তু একজন রাজনীতিবিদ, বাট তিনি কিন্তু সাহিত্যে নোবেল পাইছিলেন। ওকে, এরপরে জাতীয় স্মৃতিসৌধের প্রথম ফলকটা কোন স্মৃতি বহন করে বলো? সিরিয়ালে যদি আসো, আমরা জানি স্মৃতিসৌধের 7টা ফলক আছে, তাই না? এই যে তোমার এই যে 1 নাম্বার, এরকম 2 নাম্বার, এরকম করে কিন্তু 7টা ফলক আছে, এবং এটা সাইড ভিউ, ঠিক আছে। তা আমরা দেখি সামনে থেকে, আমরা দেখি সামনে থেকে দেখি যে এরকম, এটা একটা, তারপর এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, ঠিক আছে, এরকম কিন্তু আমরা সাইড ভিউ দেখি। তাহলে স্মৃতিসৌধে 7টা ফলক আছে, এই 7টা ফলক তোমার 7টা ঘটনাকে বর্ণনা করে। এর ভিতরে একদম পিছন থেকে শুরু হয়েছে, ছোট থেকে আস্তে আস্তে একদম 1971 সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত। তাহলে সর্বপ্রথম এখানে কোনটা, এই আন্দোলনগুলোর মধ্যে সর্বপ্রথম আন্দোলন কোনটা হয়েছে? আমি কিন্তু একটু আগেই বলছি তোমাদের কোনটা। সর্বপ্রথম হচ্ছে আমার ভাষা আন্দোলনটা, তারপরে শাসনতন্ত্র, দেন হয়েছে তোমার হচ্ছে ভাষা আন্দোলন পর যুক্ত ফ্রন্ট, শাসনতন্ত্র, শিক্ষা আন্দোলন, সিরিয়ালটা হচ্ছে এটা। এরপরে দেখো কোন সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না, কোনটা? নো সেক্টর, সেক্টর 10। একমাত্র বিদেশি যিনি মুক্তিযোদ্ধাদের সাহায্য করার জন্য বীর প্রতীক খেতাব পাইছেন, একমাত্র বিদেশি খেতাব পাইছেন, এবং তিনি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করছিলেন, ঠিক আছে। তিনি কে? তিনি হচ্ছে WAS ওডারল্যান্ড, তাই না? উইলিয়াম হয়েল হোমার ওডারল্যান্ড, ঠিক আছে। ওডারল্যান্ডের জন্ম কোথায় আর তিনি কোন দেশের নাগরিক বলো? ওডারল্যান্ডের জন্ম হচ্ছে নেদারল্যান্ডে, তাই তিনি অস্ট্রেলিয়ান নাগরিক। ওকে, এরপরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি জাহাজের উপর মুক্তিযুদ্ধের অভিযানের নাম কি? আমি তোমাদের বলছিলাম একটু আগে যে দুইটা আমাদের অপারেশনের নাম আছে, একটা হচ্ছে অপারেশন জ্যাকপট, একটা অপারেশন কিল অফ লাইট। যেটা জাহাজের উপর হয়েছে এটা হচ্ছে আমার অপারেশন জ্যাকপট, এটা 15ই আগস্ট ভোর রাতের দিকে 1971 সালে এই ঘটনাটা হয়েছে, এবং পরে একটা হচ্ছে তোমার অপারেশন কিল অফ লাইট, ঠিক আছে, এটা হচ্ছে তোমার বিমান বাহিনী কর্তৃক, দুইটা মাত্র, একটা হেলিকপ্টার একটা বিমান দিয়ে, তাই না? কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? এটা উত্তর হবে হচ্ছে ভুটান। ভুটান এবং ভারত দুই দেশই কিন্তু বাংলাদেশকে 6ই ডিসেম্বর 1971 সালে স্বীকৃতি দিছে, কিন্তু কয়েক ঘন্টা আগে দিছে ভুটান, কয়েক ঘন্টা পরে দিছে হচ্ছে ভারত। ওকে, এরপরে 10 নম্বর সেক্টরটি কোনটা ছিল? দেখো এই 10 নম্বর সেক্টর থেকে তো বারবার প্রশ্ন আসতেছে, তাহলে তোমার এই বছর কিন্তু আসতেই পারে 10 নম্বর সেক্টরের একমাত্র বীরশ্রেষ্ঠকে, আসতে পারে না? অবশ্যই আসতে পারে। তাহলে 10 নম্বর সেক্টর হচ্ছে নৌ কমান্ডো। ইউনেস্কো কোন তারিখ 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে 1999 সালের 17ই নভেম্বর, তাই না? 1999 সালে। তাহলে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, বলো তো আমরা মাতৃভাষা দিবস কত সাল থেকে পালন করি? আমরা কিন্তু মাতৃভাষা দিবস পালন করি 1953 সাল থেকে। আমি যদি বলি আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি কবে থেকে? মাতৃভাষা দিবস তো আমরা 53 সাল থেকে পালন করে আসতেছি, বাট তখন কি ওটা আন্তর্জাতিক ছিল? ওটা শুধু আমাদের জাতীয় ছিল। আন্তর্জাতিকটা কবে হয়েছে? আন্তর্জাতিক হয়েছে 99 সালের নভেম্বরের দিকে, তার মানে তার পরের বছরই তো ফেব্রুয়ারি মাসটা আসতেছে, সো নেক্সট ইয়ারের ফেব্রুয়ারিতেই আমরা আন্তর্জাতিক পাবো। তাহলে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় 2000 সালের 21শে ফেব্রুয়ারিতে। ওকে, নেক্সট, মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? হ্যাঁ, মুক্তিযুদ্ধের সময় ঢাকা ছিল হচ্ছে 2 নাম্বার সেক্টরের অধীনে। এখানে প্রশ্নটা একটু কেটে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বার সেক্টর। ওই যে আমি তোমাকে ম্যাপ দেখাইলাম, একের পরে দুইটা হচ্ছে মাঝখানের দিকে পড়ছিল, এরকম করে ঘুরে আসছে, তো 2 নাম্বার সেক্টর। তারপরে দেখো 23 নাম্বার প্রশ্ন, জয় বাংলা বাংলার জয়, এটার গীতিকার কে? আমি যখন তোমাদেরকে ক্লাসে পড়াইছি জয় বাংলা, এখানে দেখো মাজহারুলের মধ্যে জয় কথাটা আছে, জয়, এবং এখানেও জ আছে, এটা হচ্ছে মাজহারুল আনোয়ার। এবং মুক্তিযুদ্ধের অনেকগুলো গান লিখছে হচ্ছে গোবিন্দ হালদার, ঠিক আছে। এক সাগর রক্তের বিনিময়ে, তো পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এই গানগুলো লিখছে হচ্ছে তোমার গোবিন্দ হালদার। আর জয় বাংলা বাংলার জয়, এটা লিখছে হচ্ছে তোমার গাজী মাজহারুল আনোয়ার। এবং দেখবা এরপরে এই মুক্তিযুদ্ধের গান রিলেটেড আরও কয়েকটা প্রশ্ন আছে, কারণ মুক্তিযুদ্ধ রিলেটেড গান, মুক্তিযুদ্ধ রিলেটেড ভাস্কর্য, মুক্তিযুদ্ধ রিলেটেড যে তোমার কবিতা আছে, এই জিনিসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, প্রশ্ন আসবে। দেখো প্রথমে কিন্তু আমি তোমাদের ভয় দূর করে দিচ্ছি যে কোথা থেকে প্রশ্ন আসবে, প্রশ্ন আসার জায়গা কিন্তু খুবই লিমিটেড। ওকে, এবার দেখো
এই যে বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে কবে, অস্থায়ী সরকার বলতে মুজিবনগর সরকার গঠন করার কথা বলা হচ্ছে। এটা গঠন হয়েছিল তোমার 10 এপ্রিল, শপথ গ্রহণ করছে 17 এপ্রিল, তাই না? মুক্তিযুদ্ধের সময় কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে? বারবার সেক্টর আসতেছে, সেক্টর বারবার আসতেছে, এটা 11টা সেক্টর। কোন গায়ক মুক্তিযুদ্ধ চলাকালীন সময় নিউ ইয়র্কে কনসার্ট করে? কোন গায়ক? একটু আগে বলতেছিলাম জর্জ হ্যারিসন, তাই না? জর্জ হ্যারিসন। তার সাথে উপমহাদেশের 2জন ছিল, বলো তো, একজন সেতার বাদক বিখ্যাত, নাম কি? একজন বিখ্যাত সেতার বাদক ছিলেন, তার নাম হচ্ছে রবিশঙ্কর, তাই না? রবিশঙ্কর, রবিশঙ্করের একজন ডিরেক্ট স্টুডেন্ট আছে, যার গানগুলোই রিসেন্টলি, মানে সেতার বাদক, সে একজন খুবই বিখ্যাত সেতার বাদক হয়েছে রিসেন্টলি, তার নাম হচ্ছে ঋষভ ঋখিরাম শর্মা। তোমরা ইউটিউবে সার্চ করে শুনতে পারো, চাণক্য নামে একটা মিউজিক আছে, বা আরও অনেকগুলো বিখ্যাত মিউজিক আছে, সে কিন্তু এগুলো খুব সুন্দর বাজায়, ঠিক আছে? সে কিন্তু মানে সর্বশেষ স্টুডেন্ট বলা যায় রবিশঙ্করের, ঋষভ ঋখিরাম শর্মা। ওকে, এরপরে এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এই জিনিসগুলো এখন আর আসবে না ভাই, হ্যাঁ, এগুলো একটু সেভ করবা। এটা হচ্ছে কবেকার ঘটনা? এটা হচ্ছে 7ই মার্চের ঘটনা, 7ই মার্চের ভাষণ। তারপরে স্বাধীন বাংলাদেশের সাংবিধানিক ঘোষণা, সাংবিধানিক ঘোষণা স্বাধীন বাংলাদেশের, ঠিক আছে? বাংলাদেশ স্বাধীন হওয়ার সাংবিধানিক ঘোষণাটা তোমার মেইনলি দেওয়া হয় সংবিধানে। আমরা 3টা তফসিল পড়ি, এই 3টা তফসিলে তোমার হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার কথা। একটা হচ্ছে 5, 6, 7, ঠিক আছে? সংবিধানের ক্লাসটাতে তোমরা দেখবা 5, 6, 7, এটা হচ্ছে 26শে মার্চ, তোমার একটা 7ই মার্চ, 26শে মার্চ এটা করা হয়েছে, তাই না? তাহলে এখানে দেখো 7ই মার্চ অপশনে আছে, এটা হচ্ছে 7ই মার্চে তোমার সাংবিধানিক কোনো ঘোষণা না, 7ই মার্চে খালি মুখে বলা হয়েছিল। তো 26শে মার্চ যেটা লিখিত আছে, এটা হচ্ছে তোমার 26শে মার্চ 1971, এটাতে তোমার সাংবিধানিক যে ঘোষণা আছে এটা দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে সাংবিধানিক ঘোষণা তোমার হচ্ছে 26শে মার্চ 1971। আমাদের স্বাধীনতা দিবস আমরা জানি না, স্বাধীনতা দিবস কবে বলো? আমাদের স্বাধীনতা দিবস কবে? আচ্ছা, তোমরা সব কিছু পারবা, অনেক অনেক জিনিস যাবে, অনেক কিছু মাথায় নিয়ে যাবা, কয়েকটা জিনিস ভুল করবা। সেটা হচ্ছে বিজয় দিবস কবে, স্বাধীনতা দিবস কবে, তারপর শহীদ দিবস কবে, হ্যাঁ, ভাষা দিবস কবে, তারপরে হচ্ছে তোমার বুদ্ধিজীবী দিবস কবে। এই জিনিসগুলো যেন গোলমাল না হয়। দেখা যাবে তুমি কঠিন কঠিন সব জিনিস পারো, বাট এই সহজ জিনিসটা তুমি ভুল করতেছো, তো এই জিনিসটার জন্য কিন্তু তোমার চান্স মিস হতে পারে, ঠিক আছে? তো স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ, বিজয় দিবস হচ্ছে 16 ডিসেম্বর, তাই না? এবার তোমার হচ্ছে ভাষা দিবস বা হচ্ছে কি বলে শহীদ দিবস, এটা হচ্ছে তোমার 21শে ফেব্রুয়ারি, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, এরপরে দেখো নেক্সট, অপারেশন সার্চ লাইট কোন সালের ঘটনা? যত ধরনের অপারেশন আছে, মোস্ট অফ দ্য অপারেশন হচ্ছে তোমার 1971 সালের ঘটনা, তাই না? আরও কিছু অপারেশন আছে রিসেন্টলি, তাই না? আচ্ছা বলো তো, কিছুদিন আগে ভারত পাকিস্তানের একটা যুদ্ধ হচ্ছিল, তাই না? ওই যে পেহেলগাম ঘটনা নিয়ে, তোমরা কারা কারা অবগত? তো ওখানে একটা অপারেশনের নাম ছিল অপারেশন সিন্দুর, নাম শুনছো? এরকম কিন্তু বিভিন্ন অপারেশনের নাম থাকে। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্যে কয়েকটা অপারেশন আছে বিখ্যাত, একটা হচ্ছে অপারেশন সার্চ লাইট, অপারেশন বিগ বার্ড, অপারেশন তোমার জ্যাকপট, অপারেশন কিলো ফ্লাইট, এবং যুদ্ধের পরে যে অস্ত্র জমা নেওয়া হচ্ছিল ওটার নাম ছিল অপারেশন ক্লোজ ডোর, ঠিক আছে? মানে মুক্তিযুদ্ধের চ্যাপ্টার ক্লোজ করে দিচ্ছি, ডোরটা ক্লোজ করে দিচ্ছি। এরপরে মুক্তিযুদ্ধ চলাকালীন, মানে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের মানে সর্বদলীয় একটা উপদেষ্টা পরিষদ ছিল, মুজিবনগর সরকারের একটা উপদেষ্টা কমিটি ছিল, যেখানে বাংলাদেশের যে মেজর মেজর রাজনৈতিক দলগুলো আছে, দলগুলোর যে হেড ছিল তারা ছিল এই কমিটির সদস্য। এখন এই দলগুলোর মধ্যে এই কমিটির হেড করা হয়েছিল তোমার হচ্ছে ন্যাপ নামে একটা দল ছিল। ন্যাপের নাম কি? ন্যাপের ফুল ফর্ম কি? ন্যাশনাল আওয়ামী পার্টি। ন্যাপ দুইটা ছিল, একটা ছিল মোজাফফর আহমেদের, একটা ছিল হচ্ছে মাওলানা ভাসানী। ন্যাপ ভাসানী, ন্যাপ মোজাফফর নামে আমরা জানি। ন্যাপ ভাসানীর প্রতিষ্ঠাতা হচ্ছে ভাসানী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এবং আওয়ামী লীগেরও প্রতিষ্ঠাতা ছিল কিন্তু আব্দুল হামিদ খান ভাসানী। সেখান থেকে আওয়ামী লীগ থেকে বের হয়ে আসছিল যে কাকমারি সম্মেলনের পর। তার সাথে তোমার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর একটু কথা কাটাকাটি হয়, সে কিন্তু আওয়ামী লীগ থেকে বের হয়ে এসে ন্যাপ গঠন করছিল। ন্যাপের যে প্রধান হামিদ খান ভাসানী, তাকে কিন্তু এই উপদেষ্টা কমিটির চেয়ারম্যান করা হয়েছিল। বাংলাদেশের সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব দেখো, এটা কি? এটা হচ্ছে বীরশ্রেষ্ঠ। তাহলে দেখো, বীরশ্রেষ্ঠ এবং হচ্ছে সেক্টর, এই জিনিসগুলা ভুল করবা না। আর যাই পড়ো, বীরশ্রেষ্ঠ, সেক্টর এবং হচ্ছে বিখ্যাত গান, এই জিনিসগুলো একটু পড়বা, ঠিক আছে? কনসার্টও কিন্তু গানের মধ্যেই পড়ে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। এই দেখো আরেকটা প্রশ্ন, ধন্য ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এই গানটা কে লিখছে? এটা লিখছে DL রায়, বা যাকে আমরা দ্বিজেন্দ্র লাল রায় নামে জানি, ঠিক আছে? আবার গান, মুজিবনগর সরকার কবে গঠন হয়েছে? এটা দেখো 10 এপ্রিল। একবার আসছে কবে শপথ নিয়েছে, একবার আসছে কবে গঠন হয়েছে। তার মানে প্রশ্নগুলো কিন্তু একই জায়গা থেকে সিকোয়েন্সিয়ালি আসে,
একবার যেখান থেকে আসে পরের বার ওখান থেকে আসবে, একটু চেঞ্জ হয়ে আসবে। প্রশ্নগুলো তোমরা সলভ করতে কিন্তু বুঝতে পারতেছো। এবার দেখো, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারীদের নাম, আবার বীর প্রতীক, মানে এই খেতাবটা বারবার আসতেছে, তাই না? তারামন বিবি এবং সেতারা বেগম, ঠিক আছে? দেখো নামটা কিন্তু তোমার এখানে কনফিউজিং দিছে, দেখো সিতারা এখানেও আছে, এখানেও তারামন আছে, তাই না? তাহলে তারামন বিবি আর সিতারা বেগম, নট সিতারা খাতুন। যদি তোমার সিতারা বেগম খাতুন কোনোটাই নাই, আছে সিতারা রহমান, দেন কিন্তু উত্তর হবে সিতারা রহমান। সিতারা রহমান কেন? কারণ সিতারা, ক্যাপ্টেন সিতারা বেগম যা আছে তার হাজব্যান্ডের নামের সাথে রহমান আছে, এবং পরবর্তীতে সে কিন্তু সিতারা রহমান নামটা ধারণ করছে, ঠিক আছে? তো সিতারা বেগম অথবা সিতারা রহমান, সিতারা খাতুন না। ওকে, তোমার সিতারা বেগম যে ছিল সে কিন্তু একজন ডক্টর, তাই না? ঢাকা মেডিকেল কলেজের অ্যালামনাই। ওকে, এবার আসো, এই যে এখানে দেখো নামটা দেখো, ফেরদৌসী প্রিয়ভাষিনী জাহানারা ইমাম, এই দুইজনের নাম কেন আসলো? এই দুইজন কারা? ফেরদৌসী প্রিয়ভাষিনী হচ্ছে একজন বীরাঙ্গনা, যিনি সর্বপ্রথম এই যে পাকিস্তানি বাহিনীর যে তোমার নির্যাতন আছে এই কথা বাইরে স্বীকার করেন, তিনি একজন ভাস্কর ছিলেন। এবং জাহানারা ইমাম হচ্ছে শহীদ জননী, তাই না? তার ছেলে তোমার শফি ইমাম রুমি, তিনি কিন্তু হচ্ছে ক্র্যাক প্লাটুনের সদস্য ছিল এবং পরবর্তীতে শহীদ হয়েছে, তাই না? এবং তার যে ছোট ছেলে নাম হচ্ছে জামি আল শফি। মানে শফি কেন আসতেছে? শফি হচ্ছে তার হাজব্যান্ডের নাম, ঠিক আছে? তার বড় ছেলের নাম রুমি, ছোট ছেলের নাম জামি। ছোট ছেলে কিন্তু পরবর্তীতে যে বুদ্ধিজীবী ভাস্কর্য আছে ওটার কিন্তু বুদ্ধিজীবীদের জন্য একটা যে এই ভাস্কর্য করা হয়েছে, একটা স্মৃতিসৌধ করা হয়েছে, স্মৃতিসৌধের স্থপতির মধ্যে কিন্তু তুমি জামির নাম পাবা, জামি আল শফি। ওকে, সালাম সালাম হাজার সালাম, এই গানটার কণ্ঠশিল্পীকে, এই গানটার কণ্ঠশিল্পীকে এই দেখো একটু তুলে দিচ্ছি। তাহলে কণ্ঠশিল্পীকে, এই গানটার কণ্ঠশিল্পী হচ্ছে কে বলো? কে কে পারো? বাংলাদেশের বিখ্যাত কিংবদন্তি একজন সিঙ্গার, ঠিক আছে? তার নাম হচ্ছে আব্দুল জব্বার, তাই না? আব্দুল জব্বার। ওকে, নেক্সটে আসো। এই যে আব্দুল জব্বার হচ্ছে বাংলাদেশের একজন কিংবদন্তি গায়ক, এরকমই ভারতের একজন কিংবদন্তি গায়ক আছে যার নাম হচ্ছে মান্না দে। তারা কিন্তু সমসাময়িক এবং আছে খুবই জনপ্রিয় দুজন, তাই না? এরপরে বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে? মানে অস্থায়ী রাষ্ট্রপতি। মুজিবনগর সরকার অস্থায়ী সরকার, অস্থায়ী রাষ্ট্রপতি কে? শেখ মুজিব, তাই না? উত্তর কি সঠিক? না, উত্তর সঠিক না। শেখ মুজিব তো ছিল হচ্ছে তোমার রাষ্ট্রপতি, বাট অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিল বলো? তার পরিবর্তে সৈয়দ নজরুল ইসলাম, তাই না? ওকে, এবার দেখো, স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে দ্বিতীয় স্বীকৃতি দেয় কোন দেশ? প্রথম স্বীকৃতি ছিল ভুটান, দ্বিতীয় হচ্ছে কয়েক ঘন্টা পরে ভারত। স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল 1971 সালের ডিসেম্বর মাসের কোন তারিখে? 6 তারিখ। দেখো এই প্রশ্নটা 3বার আসছে। বীরত্বসূচক খেতাব কবে দেওয়া হয়েছিল? এটা দেওয়া হয়েছে তোমার 1973 সালে 15 ডিসেম্বর, ঠিক আছে? 1973 সালের 15 ডিসেম্বর এটা গেজেটভুক্ত হয়েছে আর কি। খেতাব তো তোমার মুক্তিযুদ্ধের পর থেকেই এটা মানে দিবে এরকম নাম চলতেছে, সবারটা লিস্ট করে তোমার গেজেট আকারে বের করতে করতে তখন 73 সালের 15 ডিসেম্বর এটা ঘোষণা করা হয়েছে আলটিমেটলি। ঢাকা কারাগার থেকে প্রকাশিত দেয়াল পত্রিকার নাম হচ্ছে দিশারি, ঠিক আছে? দেয়াল পত্রিকা মানে ওয়াল ম্যাগাজিন, যারা হচ্ছে বন্দি ছিল কারাগারে, রাজবন্দি বা অনেক সময়, তারা বিভিন্ন জিনিস লেখালেখি করতো। এই লেখালেখিগুলো তোমার হচ্ছে এই যে একটা ম্যাগাজিন আকারে প্রকাশ করা হতো, যেটার নাম ছিল হচ্ছে দিশারি। এরপরে স্বাধীনতা যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য বিডিআর সদস্য বীরশ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত হন। এখন দেখো, আমরা মুক্তিযুদ্ধ যে পড়ি, ঠিক আছে, বীরশ্রেষ্ঠ যে পড়ি 7জনের মধ্যে একজন হচ্ছে তোমার বিমান বাহিনী, তাই না? বিমান বাহিনীতে হচ্ছে একজন, নৌবাহিনীর হচ্ছে একজন, তাই না? এরপর আসো সেনাবাহিনীর কয়জন আর ইপিআর এর কয়জন বলো? ইপিআর বা বিডিআর, তাই না? ইস্ট পাকিস্তান রাইফেলস এটা পরবর্তীতে মানে ইপিআর ছিল, পরবর্তীতে বিডিআর হয়, এবং বিডিআর থেকে পরবর্তীতে তোমার কিন্তু বিজিবি নামকরণ করা হয়েছে, তাই না? সেনাবাহিনী ছিল হচ্ছে 3জন, নামগুলো বলতে পারবা কে কে? 2জন সিপাহী ছিল এবং একজন ক্যাপ্টেন ছিল। কে কে সিপাহী? হামিদুর রহমান, সিপাহী মোস্তফা কামাল, 2জন সিপাহী এবং একজন কি
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, তাই না? এই তিনজন ছিল হচ্ছে তোমার সেনাবাহিনীর, তাহলে সেনাবাহিনীর হচ্ছে তিনজন, তাহলে বাকি থাকলো হচ্ছে ইপিআর বা বিডিআর, এটা ছিল হচ্ছে কয়জন? ইপিআর ইস্ট পাকিস্তান রাইফেল ছিল, পরে বাংলাদেশ রাইফেলস হয়েছে, ঠিক আছে? আগে তো ইপিআর ছিল, পরবর্তীতে বিডিআর হয়েছে, ইপিআর অবলিক বিডিআর। তাহলে কয়জন থাকে বলো তো? দুইজন। দুইজনের উপাধি কি ছিল বলো তো? দুইজনের উপাধি কি ছিল? ল্যান্স নাইক। ল্যান্স নাইক দুজনের নাম বলো, কে কি ছিল? একজন ল্যান্স নাইক মুন্সি আব্দুর রউফ, ল্যান্স নাইক নূর মোহাম্মদ শেখ, ঠিক আছে? এই দুজন হচ্ছে বিডিআর সদস্য। তাহলে উত্তর হচ্ছে দুইটা। ঢাকা সেনানিবাসস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কি? এটা যখন মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভিন্ন স্থাপনা আছে, এটার মধ্যে কিন্তু আমি পড়াই দিছি, এটা হচ্ছে বিজয় কেতন, ঠিক আছে? এরপরে দেখো, সর্বপ্রথম কোন বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়? আমরা জানি বাংলাদেশের যে সরকারটা গঠন হয়েছিল মুজিবনগর সরকার, এটার অস্থায়ী একটা কার্যালয় ছিল, কার্যালয়টা ছিল তোমার পশ্চিমবঙ্গে, তাই না? পশ্চিমবঙ্গ মানে পশ্চিমবঙ্গের কোথায়? কলকাতায়, তাই না? শেক্সপিয়র সরণি বলে। তো এই জায়গাতে তোমার হচ্ছে প্রথম বিদেশি মিশনে পতাকা উত্তোলন করা হয়, এবং বলতে হবে কে এই পতাকাটা উত্তোলন করে, বলো? বাংলাদেশে একজন কূটনীতিক মানে কি? ডিপ্লোম্যাট, যিনি হচ্ছে তোমার বিদেশের সাথে বিভিন্ন সম্পর্ক রক্ষা করবে, তাই না? তো একজন বাংলাদেশি কূটনীতিক যে সর্বপ্রথম বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন, যিনি সর্বপ্রথম বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন, এবং সর্বপ্রথম বিদেশি মিশনে পতাকা উত্তোলিত হয় কলকাতায়, তার নাম হচ্ছে এম হোসেন আলী। ওকে, মনে পড়ছে? এম হোসেন আলী। ওকে, এবার মুক্তিযুদ্ধের শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল কোন তারিখে মৃত্যুবরণ করেন? এই প্রশ্নগুলো একটু কঠিন, তারপরেও তুমি দেখো কয়েকটা জিনিস তুমি জানো, ঠিক আছে? যেমন তুমি কি কি জানো বলো তো? প্রথম শহীদ হচ্ছে তোমার মুন্সি আব্দুর রউফ, সে হচ্ছে 8ই এপ্রিলে মারা গেছে। সর্বশেষ শহীদ হয়েছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, জাস্ট মুক্তিযুদ্ধ শেষ হওয়ার 2 দিন আগে 14 ডিসেম্বর মারা গেছেন, ঠিক আছে? এবং মাঝখানে যে আছে, মাঝখানেরগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু মাঝে একবার অনেক আগে প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে তোমার 18ই এপ্রিল, ঠিক আছে? সিপাহী মোস্তফা কামাল। এরপরে যদি আসলে তোমার প্রথমটা অথবা লাস্টেরটা আসবে, এই দুইটা মনে রাখছো, দুইটাই যথেষ্ট, আর লাগবে না, ঠিক আছে? বীর প্রতীক উপাধি কয়জন? 426 জন, কিন্তু এখানে 424 দিছে, কেন বলো তো? দুইজনের খেতাব বাতিল হয়েছে, তাই না? কেন বাতিল হয়েছিল? কারণ ওই যে বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে, তাই না? বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে 2 জন এখান থেকে বাতিল হয়েছে, এবং বীর বিক্রম থেকেও 1 জন বাতিল হয়েছে, তাই না? তাহলে টোটাল 3 জনের মতো বাতিল গেছে। ওকে, 3 জন না 4 জনের মতো বাতিল গেছে, 4 জন, তাই না? এটা কিন্তু আমি তোমাদের ক্লাসে পড়াইছি। ওকে, এবার আসো, নিচের কোনটি সঠিক নয়? এটা অনেক আগে একবার প্রশ্ন আসছিল। এখানে যে লাইনটা আছে আশ্চর্যজনকভাবে সবগুলাই কারেক্ট, এখানে একটা আসলে মানে সবগুলাই সঠিক আর কি। হুলিয়া, এটা হচ্ছে তানভীর মোকাম্মেলের একটা শর্ট ফিল্ম, যেটা 1984 সালে তোমার প্রকাশিত হয়েছিল। বাংলাদেশ জাতীয় সঙ্গীতের প্রথম ইংরেজি অনুবাদক হচ্ছে সৈয়দ আলী হাসান, এটা আমরা সবাই জানি। তারপরে রণসঙ্গীত চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, এটার রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম, এটাও সঠিক। সার্ক ফোয়ারা, যেটা হচ্ছে তোমার এখন ওই যে পান্থপথে আছে, ঢাকার পান্থপথে যে একটা সুন্দর ফোয়ারার মতো গোল, তো ওই জিনিসটা কিন্তু নির্মাতা নিতুন কুণ্ড। তো সবগুলোই আসলে কারেক্ট। এরপরে এরকম প্রশ্ন থাকলে কি করবা? এরকম প্রশ্ন আসলে সাধারণত থাকে না, যদি থাকে ওটা তুমি স্কিপ করবা, ঠিক আছে? এরকম প্রশ্ন থাকলে স্কিপ করবা, দাগানোর দরকার নেই, ঠিক আছে? এরকম প্রশ্ন পাবাই না, একটা দুটো পাইতে পারে। আমাদের সময় এমন ছিল, আমি 2021-22 সেশনে ছিলাম, তো ওই সেশনে আমার একটা ফিজিক্স প্রশ্ন হচ্ছে ভুল ছিল। ভুল মানে কি, তোমার অনুশীলনী থেকে হুবহু তুলে দিছে, বাট মানটা তুলে দেয় না, একটা উদ্দীপক টাইপের থাকে না, সো উদ্দীপকটা না দিয়ে ডিরেক্ট প্রশ্নটা দিছে। তাহলে আমি কিন্তু জানতাম যে এটা হচ্ছে প্রশ্নের উত্তর এটা হবে, বাট তারপরে আমি দাগাই নেই। তো এইসব প্রশ্ন তোমরা চেষ্টা করো স্কিপ করার, ঠিক আছে? এরকম প্রশ্ন তোমার হচ্ছে 10-20টা থাকে না, খুব হলে একটা থাকে, নাহলে থাকেই না, কারণ প্রশ্নটা তো প্রুফরিড করা হয়। এরপরে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গানটির শিল্পীকে? বলো তো এই গানটার রচয়িতাকে?
আমি তোমাদের একটু আগে বলছিলাম যে হচ্ছে খুব বিখ্যাত বিখ্যাত যে মুক্তিযুদ্ধ ভিত্তিক গান আছে সবগুলোর রচয়িতা হচ্ছে তোমার গোবিন্দ হালদার। যেমন হচ্ছে এই যে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, তারপরে হচ্ছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, তারপরে এক সাগর রক্তের বিনিময়ে এই যে এই গানগুলা কিন্তু রচয়িতা হচ্ছে তোমার গোবিন্দ হালদার। কিন্তু এই গানটা তোমার হচ্ছে সুরকার এবং গীতিকার দুইটাই হচ্ছে আপেল মাহমুদ। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র নাম কি? স্টপ জেনোসাইড। এটার পরিচালকে প্রামাণ্য চিত্র মানে কি মুক্তিযুদ্ধের সময় সে কিন্তু নিজে অনেক জায়গায় যে প্রকাশ্য যে ঘটনাগুলো হচ্ছে এগুলোর ফুটেজ নেওয়ার চেষ্টা করছে, তিনি ভিডিও ধারণ করছে এবং পরবর্তীতে একটা ডকুমেন্টারি বা প্রামাণ্য চিত্র তোমার পাবলিশ করছিলেন যেটার নাম হচ্ছে স্টপ জেনোসাইড। এটার পরিচালক ছিলেন হচ্ছে জহির রায়হান এবং তার কাছে আরও অনেকগুলো ক্লিপ ছিল যেগুলোতে আসলে দেখা গেছে কিছু মানুষ যারা হচ্ছে তোমার আসলে মুক্তিযোদ্ধা না, তারা মুক্তিযুদ্ধের রাজাকারের ভূমিকায় ছিল, বাট পরবর্তীতে তারা নিজেদেরকে নেতা বলে দাবি করতেছে, অনেক মানুষের জনদরদি হিসেবে সামনে আসতেছিল, তাদের কিছু ভিডিও ফুটেজ বা অনেক কিছু ছিল তার কাছে। এবং এই কারণে পরবর্তীতে কিন্তু জহির রায়হানকে তোমার কিন্তু বাড়ি থেকে আসলে তুলে নেওয়া হয়েছিল, পরবর্তীতে তাকে কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে যখন শেখ মুজিব দেশে আসেন তখন কিন্তু জহির রায়হানের বোন তার খোঁজে শেখ মুজিবের কাছে গিয়েছিলেন যে হচ্ছে আমার ভাই কোথায়, আমার ভাইকে ফেরত দেন, ঠিক আছে। কিন্তু তখন সে বলে বেশি কথা বলো না, তুমিও গায়েব হয়ে যাবা, ঠিক আছে। তার মানে জহির রায়হানের কাছে এমন কিছু ছিল যেগুলো যদি প্রকাশ হইতো তাহলে অনেকেরই পর্দা ফাঁস হয়ে যেত, ঠিক আছে। তো জহির রায়হান ছিল এমন একজন ব্যক্তিত্ব। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাস, ঠিক আছে। আজকে আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করছি এবং আমরা চেষ্টা করছি একটা ছোট্ট একটা ওভারভিউ দেওয়ার। প্রথম দিকে যে জিনিসটা তোমরা চেষ্টা করবা খাতাতে একটা নোট করতে, যে তোমার ওই যে ছকটা কীভাবে তুমি লাইনটা টানতেছো, কোনটার পরে কোনটা আসতেছে, তুমি যদি একটার সাথে একটা ধাপ ধাপ করে পড়তে থাকো, তুমি কী করবে টাইম লাইনটা দেখে আজকে ধরো দুইটা জিনিস পড়বো, আজকে হচ্ছে মৌর্য পড়বো, গুপ্ত পড়বো, এরকম করে তুমি একটা জিনিস রিভিশন দিবা বা এরকম করে তুমি ছক ছক করে বানায় রাখতে পারো। তো এই জিনিসটা তোমার কাজে দেবে কুইক রিভিশনের ক্ষেত্রে। সো ক্লাসটা কেমন লাগলো রিভিউ জানাও, আর সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়তে থাকো এবং যত ধরনের প্রশ্ন আছে সব কিছু তোমাদের জন্য কিউবিন ওপেন আছে, তোমরা কোয়েশ্চেন করতে পারো এবং তোমাদের যা যা জানার আছে নির্দ্বিধায় বলতে পারো, ঠিক আছে। তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য আমি সবসময় আছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।